ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো আমরা এবার স্টার্ট করছি। তো আমরা গত প্রিভিয়াস ক্লাসে তো আমরা কি আলোচনা করেছিলাম? আমরা করেছিলাম ফান্ডামেন্টালের ব্যাপারেতে, ঠিক আছে? তো ফান্ডামেন্টাল ব্যাপারেতে আমরা আলোচনা করেছিলাম। আর আপনারা অনেকেই আছেন, কিছু নতুন জয়েনই আছে, তবে একটা কথা আমরা আপনার দিকে বলে নিচ্ছি যে আমাদের এই ব্যাচটার মধ্যে কিন্তু মানে আমাদের একটা জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে আমাদের কিন্তু এরকম সিস্টেম হয় যে ধরুন আপনি কোনো একটা ব্যাচে পড়ছেন বা জয়েনিং করছেন, আপনি চাইলে অন্য ব্যাচে শিফট করতে পারবেন, অথবা আমাদের যে কোর্সের মধ্যে যে ফেসিলিটিসটা আছে সেটা হচ্ছে আর আপনি যখনই আপনার ব্যাচ শেষ হয়ে যাবে, মানে এটা আপনাদের ফেব্রুয়ারি ব্যাচ, তো ফেব্রুয়ারি ব্যাচ তো একটা সময় একটা নির্দিষ্ট টাইমেতে শেষ হয়ে যাবে। তো আপনি যদি চান আবার কি করতে পারেন, আবার এনরোল করতে পারেন অন্য ব্যাচেতে, ঠিক আছে? তো এরকমভাবে আমাদের এই যে ব্যাচটা আমরা ফেব্রুয়ারি ব্যাচেতে, এই ব্যাচেতে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ডিসেম্বর থেকে এই ব্যাচে শিফট করেছে, বা অনেক স্টুডেন্ট আছে অন্য ব্যাচ থেকে এই ব্যাচে শিফট করেছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু স্টুডেন্টরা কিন্তু একেবারে কেউ নতুন না, অনেকে এক্সপিরিয়েন্স আছে। আবার অনেকে এরকম আছে যে মোটামুটি সব কিছু জানেন, কিছু জিনিস জানেন না, সেই জন্য এই ক্লাসেতে অ্যাটেন্ড করেছেন। মানে সব মিক্সড স্টুডেন্ট আছে, এরকম না সকলেই নতুন, কিন্তু নতুনদের ভাগই বেশি আছে এখানে, কিন্তু সকলে মিলে মিক্সড আছেন। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের ধাপে ধাপে নিয়ে যাচ্ছি। আমরা জাস্ট বেসিক জিনিস আলোচনা কিছু করেছি। আর আপনারা তো সমস্ত রেকর্ডিংগুলো পাচ্ছেন। এবার যদি রেকর্ডিংয়ে যদি সমস্যা হয়, আমি আমাদের ম্যাডামদের নাম্বার আপনাদের কাছে আছে, কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? আর সকলকে নিয়ে আমাদের চলতে হবে। তো আগের ক্লাসে যেটা আলোচনা হয়েছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মধ্যে আমরা কিন্তু বেসিক পার্টটা পড়িয়েছি আপনাদের দিকে। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো একটা জিনিস শিখবো, যে আমরা স্টক সিলেকশন কিভাবে করব। দেখুন, একটা খুব দরকার, যেটা হচ্ছে স্টক সিলেকশন, ঠিক আছে? আমরা জানি আমাদের এনএসসিতে বা বিএসসিতে টোটাল মোটামুটি 5,500, সরি 7,500 উপরে কোম্পানি আছে। তো 7,500 কোম্পানির মধ্যে আমরা কিন্তু সঠিক স্টক কিভাবে কি বাছাই করতে হয় সেটা অনেকেই জানি না। আমরা র্যান্ডম কিন্তু স্টক কিনে নিই, যেই স্টকটা অনেক অনেক উপরের দিকে বাড়ছে সেই স্টকটাকে কিনে নিই, অথবা যেই স্টকটা নিচের দিকে পড়ে আছে আমরা সেই স্টকটাকে মানে কোনো নজর দিই না। মানে সঠিক স্টক আমরা কিন্তু বাছাই করতে পারি না। এই সঠিক স্টক বাছাই করার জন্য আমরা জেনারেলি যেই জিনিসটা ব্যবহার করি, বা আমরা স্টুডেন্টদের যেটা ব্যবহার করতে বলি, সেটা হচ্ছে স্ক্রিনার ওয়েবসাইট। আপনারা নোট করে নেন, খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু নিজেরা ইউজ করবেন। দেখুন, আপনারা যদি নিজেরা না ইউজ করেন আপনারা কিন্তু শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না। আমি কিন্তু স্ক্রিনটাতে ওপেন করছি স্ক্রিনার ওয়েবসাইটটা, ঠিক আছে? স্পেলিং হচ্ছে SCRINAR। স্ক্রিনার, এই স্ক্রিনারটা যখনই ওপেন করছেন আমি কিন্তু চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এটাকে ওপেন করে নেবেন। ওপেন করে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে, আদার্স যদি কোনো ওয়েবসাইট থাকে আপনাদের কাছে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, চ্যাট বক্সে আছে। তো এই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করে নেবেন। এইখানে আমরা স্টক সিলেকশন করব, ঠিক আছে? শেয়ারকে কি করে সিলেক্ট করতে হয় লং টাইমের জন্য, কোন শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং হবে, আমরা তো আগে আলোচনা করেছি। ফান্ডামেন্টাল স্ট্রং বলতে আমরা কিসের কথা বলছি বলুন তো? আমরা সেসব কোম্পানির কথা বলছি যেই কোম্পানিগুলো হচ্ছে লং টার্মেতে ভালো পারফরমেন্স দেবে, ঠিক আছে? লং টার্মেতে বেশি পারফরমেন্স দেবে, আমরা সেসব স্টকের কথা অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি। কিভাবে কি অ্যানালিসিস করব সেই জিনিসগুলোকে আমরা আসছি। এক সেকেন্ড একটু ওয়েট করুন, আমি এটা সুইচ করি। দেখুন, আপনারা কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন যদি আপনারা করে নেন তাহলে কিন্তু এরকম একটা স্ক্রিন ওপেন হবে। লগ ইন আইডি একটা বানিয়ে নেবেন, আপনারা দেখবেন ডান দিকে কোণের দিকে একটা লগ ইন অপশন আছে। তো লগ ইন যদি করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা চলে আসবে। এখানে আপনি ধরুন কোনো একটা স্টক বাছাই করতে চাইছেন, ঠিক আছে? ধরুন আমরা আইটিসিকে বাছাই করব। তো আইটিসিকে যদি বাছাই করি তাহলে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে যে আমরা যেটা চাইছি ঠিক সেই মতো আসছে কিনা। মানে কিছু প্যারামিটার আপনাকে দেখে নিতে হবে, সেই প্যারামিটারগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই শেষের শেষের দিকে আমরা একবার মার্কেট আপডেট নিয়েও আলোচনা করবো, কেননা স্টক মার্কেট নিচের দিকে পড়ছে, কোথায় যেতে পারে সেসব জিনিসগুলোকে নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। ওকে, দেখুন, ইন্টারেস্ট স্টক সিলেকশন আমরা কিন্তু ইন্ট্রাডেতে এখনো অবধি আসেনি, ঠিক আছে? আমরা জাস্ট ফান্ডামেন্টালটা শেষ করছি। শেষ করার পর আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে যাব। টেকনিক্যাল অ্যানালিসিসের প্রথম ধাপই হচ্ছে ইন্ট্রাডে।
তো ইন্ট্রাডেতে কি করে স্টক সিলেকশন করব সেই জিনিসটা কিন্তু আমরা আপনার দিকে দেখাবো, ঠিক আছে? তো অসুবিধার কিছু নেই, কোনো ভয় ডর কিছু নেই, আমরা ঠিক ধাপে ধাপে আসবো। আমরা চেষ্টা করছি বেসিক যে জিনিসগুলোকে টাচ করে করে কিভাবে কি অ্যাডভান্সের দিকে যাওয়া যায় এবং ভালোভাবে সে আপনাদেরকে সকলকে নিয়ে চলা যায়, আমরা সেই জিনিসটা করতে চাইছি, ঠিক আছে? তো একদম ধাপে ধাপে ক্লাসটা যাচ্ছে, যাতে কারো সমস্যা না হয় সেইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। তো প্রথমে হচ্ছে দেখুন একটা জিনিস, ইনভেস্টিং এমন একটা জায়গা, দেখুন আমরা যেটা বলতে চাইছি, ইনভেস্টিং ইনভেস্টিং এর মত থেকে ভালো কিছু নেই, বোঝার চেষ্টা করুন। হচ্ছে ইনভেস্টিং ইনভেস্টিং কিন্তু খুব দরকার, একটা কথা আমি বারবার বলি। দেখুন আপনারা তো ট্রেডিং করতে চান, খুবই ভালো জিনিস, কিন্তু ইনভেস্টিং এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু লং টাইমেতে আপনার টেনশন ফ্রি, লং টাইমেতে কিন্তু ভালো রিটার্ন দেবে। তার মানে আমি এটা বলতে চাইছি যে যারা দেখবেন ধনবান হয়েছেন, অ্যাকচুয়ালি আমরা রাকেশ ঝুনঝুনওয়ালা বা আদার্স যে কোনো ওয়ারেন বাফেট যার কথাই বলি না কেন, সকলে কিন্তু এই ইনভেস্টিং থেকেই কিন্তু অনেক বড় হয়েছে। আমরা এই ইনভেস্টিং পার্টটাকে কিন্তু ভুললে একদম চলবে না। আমরা তো ট্রেডিং করি, খুবই ভালো জিনিস, ট্রেডিং করি, ঠিক আছে, ট্রেডিংয়ে লাভ লস হয়, কিন্তু ইনভেস্টিং পার্টটা কিন্তু খুব খুব দরকারি। আমরা এটাকে অ্যাভয়েড একদম করতে পারি না। লং টাইমের জন্য আপনি কিন্তু অবশ্যই ইনভেস্টিং করবেন, খুব খুব দরকার। কেননা আপনার যে ক্যাপিটাল তার 70%, অ্যাটলিস্ট 70% আপনি ইনভেস্টিংয়ের জন্য সরিয়ে রাখবেন। আবার বলছি, আপনি যে ক্যাপিটাল আপনার মনে করেন ছোট ক্যাপিটাল, আপনার কাছে 50,000 টাকা আছে, তবুও কিন্তু আপনি সেখান থেকে 35,000 অবশ্যই ইনভেস্টিংয়ের জন্য সাইডে রাখবেন। কেননা ট্রেডিংয়েতে লাভ লস হয়, ট্রেডিংয়েতে এমন হতে পারে আপনার প্রত্যেক দিন প্রফিট যাচ্ছে, একদিন আবার আপনার মাইন্ডসেট কাজ করবে না, সব ক্যাপিটাল শেষ হয়ে যাবে। যেই দিনে আপনার সব ক্যাপিটাল শেষ হয়ে যাবে সেই দিনে কিন্তু, ওকে, সেই দিনে কিন্তু আপনার আর টাকা কিছু থাকবে না। তাই আমি বারবার সাজেস্ট করছি ট্রেডিং অবশ্যই করুন, অসুবিধে নেই, কিন্তু 70% ক্যাপিটালকে আপনি সাইডে সরিয়ে রাখুন, যেটা আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে? আর 30% যেটা আছে বা আপনার কিছু প্রফিটের অংশ আছে সেইটা নিয়ে ট্রেডিং করতে পারেন। সেই 30 কি আপনি নিয়ে যান না, আপনি 30% বলতে আমি এখানে 15,000 টাকার কথা বলছি। আপনার কাছে যদি 50,000 টাকা থাকে, তাহলে আপনি 15,000 টাকা কেবলমাত্র ট্রেডিং করা শুরু করুন। এই 15,000 টাকাকে আপনি চেষ্টা করুন এটাকে ডবল করার, মানে 30,000 টাকার করার চেষ্টা করুন, ঠিক আছে? এই 30,000কে আপনি 50,000 করার চেষ্টা করুন, ঠিক আছে? মানে আমি এটা বলতে চাইছি, সেভিংসের জন্য মানে ইনভেস্টিংয়ের জন্য কিন্তু পার্টিকুলার অ্যামাউন্ট আপনারা সরিয়ে রাখবেন। বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, পুরো টাকা নিয়ে আপনারা ট্রেডিং করবেন না। যা আছে আপনি সঞ্চয় করুন, সঞ্চয়ের দিক আলাদা হবে আর ট্রেডিংয়ের দিক আলাদা হবে। কেননা অনেকে কি করে, সঞ্চয় করতে গিয়ে, সরি, ট্রেডিং করতে গিয়ে সঞ্চয়ের পুরো ক্যাপিটালটা শেষ করে ফেলে। দেখুন আমরা আমরা কিন্তু, দেখুন আমি স্ক্রিনটা একটু ওপেন করছি, একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি স্ক্রিন, ওকে। তো আমি যেটা বলতে চাইছি, বারবার বলছি যে ট্রেডিং তো করা ভালোই, খারাপ সময়েতে মার্কেট কিন্তু পড়ছে, ঠিক আছে? এই সময়ে আপনারা ট্রেডিং করতে পারেন, কিন্তু ট্রেডিংয়ের জন্য আপনার অভিজ্ঞতা, সময়, মানে লার্নিংটা খুবই দরকার। কিন্তু ইনভেস্টিংয়ের জন্য এই যে সুযোগ আপনারা যে পাচ্ছেন, যে এত লো কোয়ালিটি, মানে লো ভ্যালুয়েশনের স্টক পাচ্ছেন, এই রকম সুযোগ কিন্তু খুব কম পাবেন। কেননা মার্কেট উপর থেকে প্রায় 15%-এর কাছাকাছি ডাউন হয়েছে, ঠিক আছে? মানে আর কিছু, আর যদি এখান থেকে 500 পয়েন্ট, 500 পয়েন্ট না, আমি বলবো 200 পয়েন্ট বা 300 পয়েন্ট পড়লেই কিন্তু নিফটি 50%, 15% কারেকশন হয়ে যাবে। এই কারেকশানেতে আপনি অল্প অল্প ভালো কোম্পানির শেয়ার যেটা আপনি পছন্দ করেন, সেসব কোম্পানির শেয়ার অ্যানালিসিস করে আপনি বের করুন। বের করে সেইগুলোকে মানে সেই জায়গায় আপনি অল্প অল্প করে ইনভেস্টিং শুরু করুন। আপনি বুঝতেও পারবেন না যে ইনভেস্টিংয়ের কত পাওয়ার, ইনভেস্টিং সঠিক জায়গায় করলে বা আপনি স্টককে বাঁচে রাখলে লং টার্মের জন্য, আমি মনে করছি 5 বছর বা 10 বছর আপনি হোল্ড করে রাখলেন, এই 10 বছরে কিন্তু 10 গুণা হয়ে যাবে। আপনি যদি 50,000 টাকাও যদি ইনকেস সাইডে রেখে আপনার ইনভেস্টিংটা চালু রাখেন, এমনও হতে পারে যে ভবিষ্যতে, আমরা সকলেই জানি যে মানে স্টক মার্কেট উপরের দিকেই যাবে, ঠিক আছে? কেননা মার্কেটে দেখতে পাচ্ছি অনেক পার্টিসিপেন্ট আসছে, অনেক নতুন নতুন ইনভেস্টররা আসছে, কেননা তারা বুঝতে পারছে ইন্ডিয়ান স্টক মার্কেটের ভ্যালুয়েশন এটা হাই রেঞ্জে নেই, স্মল রেঞ্জে, মানে লোয়ার রেঞ্জে চলে আসছে। এখান থেকে যখন মোমেন্টাম দেবে, এই 50,000 টাকা কিন্তু যখন 10 গুণা হয়ে যাবে, আপনার কিন্তু 5 lakhs, এই টাকাটা কিন্তু একটা জায়গায় সেফ হয়ে গেল, ঠিক আছে? আপনি যদি ট্রেডিং এতে সব শেষ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার কাছে সঞ্চয়ের জন্য কিছু নেই, ঠিক আছে? তো অবশ্যই বলছি
মানে ভালো ভালো স্টক ইনভেস্ট করুন। আর যদি বলেন স্টক কি করে বাছাই করব, স্টক সিলেকশন আমি আপনাকে আজকে ক্লাসেতে বলছি। স্টক সিলেকশন কি করব, সঠিক স্টক আপনি কিভাবে কি বাছবেন, তার জন্য দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা কখন ইউজ করবেন, যখন লং টার্মেতে আপনি শেয়ার বাই করার চেষ্টা করবেন। শর্ট টাইমেতে কিন্তু একদম না, ফান্ডামেন্টাল একদম হবে না। শর্ট টাইমেতে আপনাকে লং টাইমেতে কেবলমাত্র ফান্ডামেন্টাল ইউজ করবেন। আর শর্ট টাইমের ক্ষেত্রে আপনি কিন্তু টেকনিক্যাল লেভেল ইউজ করবেন। তো আমরা ফান্ডামেন্টাল নিয়ে আজ আলোচনা করছি। এবার আমরা আসছি যে স্টককে কিভাবে সিলেকশন করবেন। ঠিক আছে, আপনাদের একটু ক্লাসে তো আমরা দিয়েছিলাম। ওকে, দেখুন গাইডেন্স তো সব কিছু থাকবে, অসুবিধা কিছু নেই। তো আমরা ক্লাসে তো আপনার দিকে দিয়েছিলাম, আমরা ফান্ডামেন্টাল একটা পিডিএফ কপি আপনাকে দিয়েছিলাম, সেই কপিটাকে নিয়ে আমরা আপনাকে দেখাচ্ছি যে জিনিসটা, যে জিনিসগুলো আপনার করা কর্তব্য। ঠিক আছে, এখানে কি কি আছে, হুম, ওকে। তো বেসিক জিনিসগুলো আমরা কভার করে নিয়েছিলাম। তো এবার দেখুন স্টককে কি করে বাছাই করবেন। তো স্টককে বাছাই করতে গেলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে, একটা কথা ভেবে রাখুন যে স্টকের ভাগ আছে। একটা হচ্ছে লার্জ ক্যাপ, তারপরে হচ্ছে মিড ক্যাপ, তারপরে আছে স্মল ক্যাপ। ঠিক আছে, তো আপনি যদি একটা বোঝার চেষ্টা করুন, আপনি কোন স্টকে ইনভেস্ট করবেন। প্রথম কথা হচ্ছে লার্জ ক্যাপ স্টকগুলো কিন্তু অলরেডি অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে বলতে এই সময় আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করেন তাহলে কি হবে, তাহলে আপনার রিটার্ন, যে রিটার্নটা আছে সেটা কম আসার সম্ভাবনা আছে, মানে আপনার আসবে সেফ সাইড। মানে লার্জ ক্যাপ কি করে, লার্জ ক্যাপ কিন্তু রিস্ক কম করে, এটা হচ্ছে রিস্ককে লো করে। লো রিস্ক লো রিটার্ন, বোঝার চেষ্টা করুন। লো রিস্ক লো রিটার্ন, আমরা কিন্তু সকলে এখানে যারা আছি তারা মোটামুটি মানে রেঞ্জের মধ্যে, খুব একটা ওল্ড এজ নয়। তো মিড ক্যাপ স্টকেতে আপনার চাইলে একটু মিডিয়াম রিস্ক, এটা হচ্ছে মিড রিস্ক, মিডিয়াম রিস্ক আপনি নেবেন। আর আপনার হচ্ছে মানে খুব হাইও হবে না লোও হবে না, মিডিয়াম মিড রিটার্ন আপনি পাবেন। ঠিক আছে, আর স্মল ক্যাফেতে রিস্কটা কিন্তু হাই, রিস্কটা কিন্তু হাই, আর আপনার হচ্ছে রিটার্নটা কিন্তু হাই, রিটার্নটা কিন্তু হাই। দেখুন এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। তো সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন, প্রথম কথা হচ্ছে সিঙ্গেল স্টকেতে আমরা বলেছি সিঙ্গেল স্টক কখনোই আপনি পুরো টাকা ইনভেস্ট করবেন না। আপনি ভাগ করে নিন, আমি স্মল ক্যাপে কিছু রাখছি, লার্জ ক্যাপে কিছু চুজ করছি শেয়ার, আর মিড ক্যাপ থেকে চুজ করছি। এই রকম করেই শেয়ারকে আপনারা চুজ করুন। চুজ করে যে ভালো ভালো কোম্পানি সেইগুলোকে থেকে আপনারা শেয়ারকে বাছাই করে সেই স্টকেতে ইনভেস্ট করুন। মনে করুন আপনার কাছে 50,000 টাকা আছে, 50,000 টাকা কি একটা কোম্পানিতে ইনভেস্ট করে দেবেন? একদম না। আপনারা হয়তো বুঝবেন যে আপনি বাজার করতে গেছেন, ঠিক আছে, দোকানেতে কি করলো, আপনাকে একটা জায়গায় করে মানে কিছু ডিম দিল, ঠিক আছে, কোনো একটা জায়গায় করে ডিম দিল। এবার আপনি বাজার করে যখন আসছেন একটা সময় দেখবেন সব ডিমগুলো ফেটে গেছে। কেননা আপনি রিস্কটাকে বুঝেননি, একটা জায়গায় ডিমগুলো রেখেছেন, তার উপরে জিনিসপত্র রাখছেন, আস্তে আস্তে সব ফেটে চলে গেল। তো ওইটাকে যদি আমরা আজ একটু ভেবেচিন্তে কাজটা করতাম, মানে হচ্ছে একটা জায়গায় না রেখে পার্টিকুলার বিভিন্ন জায়গায় রাখতাম, সেক্ষেত্রে কিছু ডিম ফেটে যেত ঠিক আছে, কিন্তু কিছু ডিম সেফ সেফ সাইডে থাকতো। ঠিক সেই রকম আপনি যদি লার্জ ক্যাপেতে সব পয়সা ইনভেস্ট করে দেন তাহলে কি হবে, রিটার্নটা খুব একটা পাবেন না, মোটামুটি 15% 20% রিটার্ন পাবেন। কেননা এটা হচ্ছে সেফ সাইড। আর যদি মিড ক্যাপ ইনভেস্ট করেন রিটার্নটা কিন্তু বেশি পেতে পারেন, কিন্তু ততটাও মানে খুব একটা ভালো হবে না। কিন্তু স্মল ক্যাপ সব থেকে ভালো হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপে কিন্তু রিস্কটা হাই আর রিটার্নটাও কিন্তু হাই। এরকম হতে পারে আপনারা দেখবেন 10 টাকার শেয়ার আপনার 2,000 টাকাও চলে যেতে পারে এই 5-10 বছর যেটা আপনি প্ল্যানিং করছেন। তো সেক্ষেত্রে আমরা রিটার্নটা কিন্তু অনেকটা হাই পাচ্ছি। সেক্ষেত্রে আমাকে মিড ক্যাপ যেরকম আমরা যদি অ্যালোকেশন করি কোন জায়গায় কত পার্সেন্ট রাখবো, আমরা কিন্তু এরকমভাবে করতে পারি। আমরা লার্জ ক্যাপেতে আমরা 30% বা 40%, 40% ভালো হবে, 40% লার্জ ক্যাপেতে, মিড ক্যাপেতে আমরা যদি বলি 30% আর স্মল ক্যাপেতে 30% করি, তাহলে কিন্তু আমাদের একটা পোর্টফোলিও ব্যালেন্স অ্যাপ্রোচ আমাদের চলে আসবে। ঠিক আছে, এরকম এরকম পার্ট পার্ট করে আপনি ইনভেস্ট করুন আর স্টক বাছাই করুন। স্টক বাছাই করতে গেলে কি করতে হবে আপনাকে, প্রথম কথা হচ্ছে আমি বাছাই করার একটু প্রসেসটা বলে দিচ্ছি, তো আপনারা স্কিনার.com ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, তো পিডিএফ আরে পাঠিয়ে দিয়ে যাবে গ্রুপেতে, অসুবিধা কিছু নেই। আপনাকে চলে আসতে হবে স্কিনার.in। স্কিনার.in-এতে আপনাকে কিছু পয়েন্ট করতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি পয়েন্টগুলো একটু করে আলোচনা করে দিচ্ছি। এই পয়েন্টগুলো কিন্তু খুব 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 দরকার। ঠিক আছে, তো আমরা যখন ফার্স্ট পয়েন্ট আমরা যদি এখানে লিখি, ফার্স্ট পয়েন্ট কি আসছে, ফার্স্ট পয়েন্ট এসছে আপনি যে স্টকগুলো বাছাই করবেন
সব থেকে বেশি সাকসেসফুল মানে হওয়ার চান্স আছে মিড ক্যাপ শেয়ার। মিড ক্যাপ শেয়ার কিন্তু খুব দ্রুত বাড়ে এবং আপনাকে ব্যালেন্স পোর্টফোলিও বানাতে সাহায্য করে। তো মিড ক্যাপ শেয়ারের আমরা কি বলেছি, তাদের মার্কেট ক্যাপিটাল কত, মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপের আপনার হচ্ছে 20,000 কোটি টাকার নিচে এবং 5,000 কোটি টাকার উপরে। এটা হচ্ছে মিড ক্যাপ। ঠিক আছে, মিড ক্যাপের আপনার যদি বলি আপনি কিভাবে সাজাবেন, এখানে ধরুন 5,000 কোটি টাকার, ঠিক আছে। মানে আমি এটা বলতে চাইছি, আপনি এমন একটা স্টক বাছাই করছেন যার হচ্ছে মার্কেট ক্যাপিটাল গ্রেটার দ্যান ফাইভ 5,000 crore, ঠিক আছে, এরকম করে সিলেকশন করছেন। দ্বিতীয়ত হচ্ছে 2 নম্বর পয়েন্ট আপনারা দেখবেন, প্রাইস টু আর্নিং গ্রোথ, এটাকে কি বলা হয়, পিইজি। পিইজি রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ বলতে একটা কোম্পানির মানে প্রোডাক্টের দামের সাথে সাথে যে কোম্পানির ভ্যালুয়েশন সেটা কত। আমরা এককে সবসময় ম্যাক্সিমাম ভাববো আর জিরোকে সবসময় মিনিমাম ভাববো, মানে সব থেকে কম আর বেশি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো যে পিইজি রেশিও, এটা একটা রেশিও বলে, এই রেশিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা ক্লাসটা যদি না বুঝতে পারেন বারবার রেকর্ডিংটা একটু দেখবেন, এটা সবসময় একের নিচে থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর জিনিস, তৃতীয় নম্বর জিনিস কি হচ্ছে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিই রেশিও। আমরা সকলেই জানি পি রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তো এই পি রেশিও সবসময় আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি পি, ঠিক আছে, ইন্ডাস্ট্রি পির নিচে থাকবে। আমরা লেস দ্যান করেছি এটা, মানে হচ্ছে আপনি যে স্টকটাকে নিচ্ছেন, আমি বারবার বলেছি ধরুন কোনো একটা কোম্পানির পি রেশিও কত, আমি যদি বলি একটা কোম্পানির পি রেশিও হচ্ছে 20, ঠিক আছে, সেই পি রেশিও কি হবে, 20 পি রেশিও, আমি ভাবছি এই স্টকটা হচ্ছে আপনার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, HUL এর পি রেশিও হচ্ছে 20, ঠিক আছে। তো তাহলে আমাকে দেখতে হবে যে এফএমসিজি, এফএমসিজি হচ্ছে যেসব ফুড বিজনেস বা ক্যাপিটাল গুডস কোম্পানি, সেই কোম্পানির পি রেশিও কত চলছে। ঠিক আছে, এটা হচ্ছে সেক্টর বা ইন্ডাস্ট্রি। দেখুন, এটা হচ্ছে আপনার স্টক আর এটা হচ্ছে সেক্টর, মানে এই হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজি কোম্পানির আন্ডারে পড়ছে, যার পি রেশিও হচ্ছে 20। এবং আমরা এফএমসিজি সেক্টরের যদি পি রেশিও দেখি, সেটা যদি আমরা বলি যে পি রেশিও চলছে 40, তার মানে কি হচ্ছে, এফএমসিজি সেক্টরে পি রেশিও চলছে 40 আর হচ্ছে এইচইউএল এর পি রেশিও চলছে 20। তার মানে হচ্ছে আমরা অনেক কম ভ্যালুয়েশন এইচএল কে পাচ্ছি। আর পি রেশিও সবসময় চেষ্টা করবেন 20 বা 15-এর নিচে হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে পি রেশিও কীভাবে চেক করবেন, পি রেশিও তো আপনাকে দেখার জন্য স্ক্রিনারে যেতে হবে, স্ক্রিনারে গিয়ে দেখতে পাবেন, বা আপনি ক্লাস রেকর্ডিং দেখলেই আগের ক্লাস রেকর্ডিং দেখলে বুঝতে পেরে যাবেন, আমরা ডিসকাস করেছি। তো সেই পি রেশিও কিন্তু অবশ্যই ইন্ডাস্ট্রি পি, ইন্ডাস্ট্রি পি কিন্তু চেক করা যায়, আপনারা চেক করতে পারবেন, সেই পির কিন্তু নিচে হবে এমন আপনারা স্টককে বাছাই করবেন, ঠিক আছে। বা আমরা স্ক্রিনার তৈরি করবো আজকে, ঠিক আছে, স্ক্রিনার তৈরি করে আপনার দিকে দেখাবো। আর চতুর্থ নম্বর পয়েন্ট আমরা বলেছি যে আরওই, আরওই মানে কি, রিটার্ন অন ইকুইটি। সেই আরওই সবসময় আপনারা চেক করবেন যে বিগত 1 বছরের আরওই আমরা আশা মানে মোটামুটি চাইবো আরওই সবসময় কত, মানে কত পার্সেন্টের উপরে হোক, 20%-এর উপরে হবে, ঠিক আছে। আরওই মানে হচ্ছে আপনি মনে করুন কোন একটা স্টকেতে আপনি ইনভেস্ট করেছেন, রিটার্ন কত পাচ্ছেন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন কত পাচ্ছেন, 20%-এর উপরে বাৎসরিক রিটার্ন মিনিমাম আমাদের চাই, ঠিক আছে। তো আরওই কি হবে, আরওই গ্রেটার দেন 20%, অবশ্যই বেশি হবে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, আমরা দেখব ROCE, ঠিক আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সবসময় কিন্তু আমরা দেখব 20%-এর উপরে যেন হয়, ঠিক আছে। তাছাড়াও আমরা কিন্তু আরও পয়েন্ট এখানেতে লিখছি, সেটা হচ্ছে 1 বছরের রিটার্ন অন ইকুইটি দেখলে আমাদের হবে না, এর সাথে দেখতে হবে আমাদের কি দেখতে হবে, আমাদের বিগত 5 বছরের দেখতে হবে। তাহলে আমরা কি লিখবো, ROE ব্র্যাকেটে 5 ইয়ার্স, তারপর লিখবো অ্যাভারেজ, ভিজি লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যাভারেজ কিন্তু গ্রেটার দেন আমাদের 20, আমরা কিন্তু 1 বছরে দেখছি প্লাস 5 বছরও দেখবো, কেননা 5 বছরও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঠিক সেই রকম 7 নম্বর পয়েন্টে আমরা আরও সিকেও কিন্তু আরেকবার দেখবো, আরও সি কি আমরা 5 ইয়ার্স অ্যাভারেজ করব গ্রেটার দেন 20। তো এই জিনিসগুলো এগুলো কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ। তো এই জিনিসগুলোকে আমরা কিন্তু অবশ্যই দেখবো, আমরা কিছু ডিলিট করি এইদিকে অংশগুলো।
তারপরে আমরা কি আসছি, তারপরে আমরা দেখব যে প্রোমোটার হোল্ডিং। ধরুন কোন একটা স্টকেতে যে প্রোমোটার, প্রোমোটার মানে হচ্ছে কোম্পানির মালিক, ঠিক আছে, মালিক যারা তাদেরকে প্রমোটার বলা হয়। বা আপনি চাইলে আপনিও কিন্তু কোনো কোম্পানির মালিক হতে পারবেন, সেক্ষেত্রে বেসিক কোয়ান্টিটি মানে পার্সেন্টেজ অফ শেয়ার হোল্ডার হতে হবে, মানে ধরুন 5%, 10%, বা আরও একটু কম হলেও হতে হতে পারেন। তো এরকম আপনাকে হতে হবে। তো 8 নম্বর ফর্মুলা আমরা কি দেখব, 8 নম্বর ফর্মুলা দেখব যে প্রোমোটার, যে স্টকে দিয়ে আমরা যে এন্ট্রি করছি সেই স্টকেতে প্রোমোটার, ঠিক আছে, প্রোমোটার আমরা কি দেখব, প্রোমোটার হোল্ডিং। হোল্ডিং কত হবে প্রোমোটার হোল্ডিং? অবশ্যই আমরা দেখব 50%। যদি 60% হয়েছে তো খুবই ভালো, গ্রেটার দেন 50%। তারা যদি প্রোমোটার যদি না থাকে স্টকেতে, তাহলে মানে ইনভেস্টররা কি করে বিশ্বাস করবে যে স্টকটা উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে? চতুর্থ নম্বর হচ্ছে 9 নম্বর পয়েন্ট, আমরা কি দেখব স্টক বাছাই করার জন্য? 9 নম্বর পয়েন্ট আমরা দেখব যে সেলস গ্রোথ, মানে কোম্পানির যে সেলসটা কি বাড়ছে না কমছে। দেখুন এই প্যারামিটারগুলো কিন্তু আমরা ইউজ করে সঠিক স্টক কি করে বাছাই করে কিনবো সেই জিনিসটা কিন্তু আমরা আসবো, ঠিক আছে। তো 9 নম্বরে আমরা দেখবো প্রফিট, প্রফিট গ্রোথ 5 ইয়ার্সে গ্রেটার দেন 50%। আছে না, গ্রেটার দেন আমরা কি দেখবো 15% কমসে কম প্রফিটটা গ্রোথ হবে, ঠিক আছে। প্রফিট করে 50% গ্রোথ হবে। 10 নম্বর পয়েন্ট আমরা কি দেখব, 10 নম্বর আমরা দেখব ওপিএম। ওপিএম মানে হচ্ছে অপারেটিং মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন। এর মানে হচ্ছে ধরুন আপনি কোনো একটা কোম্পানির মানে ব্যালেন্স শিট দেখছেন, সেখানেতে আপনাকে দেখতে হবে যে অপারেটিং প্রফিট আর হচ্ছে খরচা কত হচ্ছে। মানে হচ্ছে একটা কোম্পানি 1 লক্ষ টাকা ইনকাম করলো, ঠিক আছে, 1 মাসে। তো 1 মাসে যদি ইনকাম করে, তার অপারেটিং খরচা যে 1 লক্ষ টাকা ইনকাম করার জন্য তার কত টাকা এমপ্লয়ীদের স্যালারি বা হেন তেন খরচা আছে, যেটা অপারেটিং কাজকর্ম করার জন্য, সেই খরচা বাদ দিয়ে মানে প্রফিট কত থাকছে, ঠিক আছে। তো সেটা কিন্তু অবশ্যই 15%, অবশ্যই 15%-এর উপরে হতে হবে, ঠিক আছে। মানে কোয়ার্টারলি 15% হতে হবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলোকে আমরা আমার দিকে দেখতে হবে, মিনিমাম আমাদের এই ক্রাইটেরিয়াগুলো যেন ফুলফিল হয় স্টকস বাছাই করার জন্য। তো এই ক্রাইটেরিয়াগুলোকে আমরা ইউজ করব, ইউজ করে একটা স্ক্যানার তৈরি করব। সেই স্ক্যানারেতে কিন্তু ধরা পড়বে যে এই প্রসেসের মধ্যে যে প্রসেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রসেস এই মানে ক্রাইটেরিয়ার মধ্যে কি কি স্টক ধরা পড়ছে, আর সেই স্টকগুলোর আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব। অ্যানালিসিস করার পর আমরা কিন্তু স্টক বাছাই করব, ঠিক আছে। তো ফান্ডামেন্টালি আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাই শিখতে চলেছি যে আমরা কি দেখে শেয়ারটাকে বাছাই করব, তার গ্রোথ কেমন, তার প্রফিট হচ্ছে কেমন, তার সেলস কেমন বাড়ছে। তো এইসব জিনিসগুলোকে কিন্তু আমরা একটা স্ক্যানারের মধ্যে একটা ইমপ্লিমেন্ট করতে চলেছি, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য কোথায় যাব, আমরা প্রথমে যাব আহ, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনারে যাব, ঠিক আছে। স্ক্রিনারে গিয়ে আমরা এখানেতে স্ক্রিন, ক্রিয়েট নিউ স্ক্রিন, দেখুন আমরা কোথায় যাচ্ছি একবার দেখে নিন। আমরা স্ক্রিনারে গেলাম, স্ক্রিনারে গিয়ে ক্রিয়েট নিউ স্ক্রিন আমরা কিন্তু এখানেতে টাইপ করব। দেখুন আপনারা যারা বুঝতে পাচ্ছেন তারা একবার দেখে নিন। আমরা গেলাম স্ক্রিনার ওয়েবসাইটে, আমরা গেলাম স্ক্রিনার ওয়েবসাইটেতে, স্ক্রিনার ওয়েবসাইটেতে গিয়ে আমরা কিন্তু এই যে বক্সটা আছে বক্সটাতে আসলাম, ঠিক আছে। এই সেট আপগুলো কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট, অনেক ওয়েবসাইটে দেয়, তারা স্ক্রিন করতে দেয়। তো আমরা সার্চ করে দেখবো, আমরা তো ম্যানুয়ালি তো চেক করে দেখতে পারবো না যে এতগুলো 7,500 স্টকের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা স্ক্যানার ইউজ করছি, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল, আমরা একবার দেখে নিচ্ছি, দাঁড়ান। আমরা কি করেছিলাম, হুম, আমরা দেখেছিলাম মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি টাকার বেশি হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মিড ক্যাপ স্টকের মধ্যে চলে যাচ্ছে। তো প্রথমে আমরা এখানে লিখবো যে, এখানে দেখবো মার্কেট, আপনারা এরকম লিখবেন মার্কেট ক্যাপিটালাইজেশন চলে আসবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন আছে দেখবেন, শো অল রেশিও, এখানে আমরা ক্লিক করব। গ্রেটার দেন, গ্রেটার দেন আমরা কি করব 5,000 crore, 5,000 crore দিতে হবে না, এটা হয়ে যাবে। তারপর একটা পেজ দিবেন, তারপর লিখবেন AND, অ্যান্ড লিখলেই অটোমেটিক নিচের দিকে চলে আসবে। তো আমাদের নেক্সট ফর্মুলা কি ছিল, নেক্সট ফর্মুলা ছিল আমাদের পিজি রেশিও <1 ঠিক আছে। এখানে আমরা লিখব পিইজি, ওকে, পিইজি রেশিও আমরা এখানে ফর্মুলা প্রেস করছি <1। ওকে, আবার যেহেতু আমরা আবার ফর্মুলা দেব, এখানে কিন্তু আমরা লিখব অ্যান্ড, ওকে,
অ্যান্ড লেখার পর নেক্সট আমাদের কি ছিল? আমাদের ছিল পিইজি রেশিও লেস দেন ইন্ডাস্ট্রি পি, ঠিক আছে? পিই রেশিও মানে হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, এখানেতে আমরা করব লেস দেন ইন্ডাস্ট্রি পি, ঠিক আছে? এটা দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি পি, পি অ্যান করব। আমরা কিন্তু এখানে স্ক্রিপ্ট তৈরি করছি, ঠিক আছে? স্ক্রিপ্ট তৈরি করছি, তারপরে আসছি আমরা আরওই, রিটার্ন অন ইকুইটি গ্রেটার দেন 20%। ওকে, আরওই, রিটার্ন অন ইকুইটি গ্রেটার দেন 20%। অ্যান পার্সেন্ট নেবে, ওকে অ্যান। অ্যান্ড দেওয়ার পর আমরা কিন্তু আবার এখানে দেখতে পাচ্ছি আরওসি গ্রেটার দেন 20%, আরওসি গ্রেটার দেন 20%। অ্যান্ড আমরা আর কি ছিল আমাদের? আমাদের ছিল যে রিটার্ন অন ইকুইটি 5 ইয়ার্স গ্রেটার দেন 20%, রিটার্ন অন ইকুইটি 5 ইয়ার্স গ্রেটার দেন 20%। অ্যান্ড তারপরে ছিল তারপরে কি ছিল? তারপরে ছিল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আরওসি, আরওসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5 ইয়ার্স, 5 ইয়ার্স গ্রেটার দেন 20%, গ্রেটার দেন 20%। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং গ্রেটার দেন 50%, প্রোমোটার হোল্ডিং গ্রেটার দেন 50%। অ্যান্ড প্রোমোটার হোল্ডিং গ্রেটার দেন 50%, প্রফিট গ্রোথ আপনার গ্রেটার দেন 15%, প্রফিট গ্রোথ গ্রেটার দেন 15%। অ্যান্ড তারপর আমরা কি লিখছি? তারপর আমরা লিখছি প্রফিট গ্রোথ 5 ইয়ার্স গ্রেটার দেন 15%। তারপর আমাদের ছিল অপারেটিং প্রফিট মার্জিন গ্রেটার দেন 50%, ওপিএম, ওপিএম গ্রেটার দেন, গ্রেটার দেন 15%। অ্যান্ড আবার লিখবো ওপিএম 5 ইয়ার্স গ্রেটার দেন 15%। এরপরে কিন্তু আমরা অ্যান্ড লিখছি না, অ্যান্ড লিখছি না কেননা, কেননা আমরা চাইছি যে আর আমরা লিখবো না, ঠিক আছে? মোটামুটি আমাদের এটাই কমপ্লিট। তো এই সেট আপটা আমরা দিলাম, এই সেট আপটাকে দিয়ে আমরা কি করব? আমরা করব রান, আমরা কেন করব রান দিস কোয়েরি। তো এটা যদি উপর যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা একটা জিনিস দেখুন। তো এই এই সেট আপেতে যেই সেট আপটা আমরা তৈরি করেছি, দেখুন, এটা কিন্তু বোঝার প্রশ্ন আছে, আমরা কিন্তু ভুলভাল স্টকেতে এন্ট্রি করে ফেলি, এরকম ভাবে আপনারা স্ক্রিনার তৈরি করতে পারবেন নিজেরা, ঠিক আছে? এইগুলো কিন্তু অনেক টাকা খরচা লাগে, খরচা লাগে বলতে এই ধরনের এই সেট আপটা আমি যে তৈরি করলাম, এটা কিন্তু আপনি যদি জেনে যান সব কিছু জিনিসগুলো, তাহলে আপনি খুব ইজিলি এটাকে বানিয়ে নিতে পারবেন। তো এই যে সেট আপটা আমরা বানালাম, এই যে ফর্মুলাগুলো আমরা এখানেতে সেট আপ করলাম, এই ফর্মুলাতে আমরা কিন্তু একখানা স্টক দেখতে পাচ্ছি। একখানা স্টক বলতে আমাদের স্ক্রিনেতে ধরা পড়েছে ওয়ান রেজাল্ট ফাউন্ড, একটা স্টক, যেটা যে ফর্মুলা আমরা সাবমিট করেছি এই ফর্মুলা অনুসারে আসছে, মানে 7,500 স্টকের মধ্যে থেকে একটা স্টক পেয়েছি যেটা খুব ভালো হতে পারে।
স্টকটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স। আমরা কি বলেছিলাম? পি থাকবে ইন্ডাস্ট্রি পির নিচে, মার্কেট ক্যাপিটাল গ্রেটার দেন 5,000, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে কোয়ার্টারলি প্রফিট, যেটা বলেছিলাম যে আমাদের 15%, সরি 10%-এর উপরে থাকবে। তারপর হচ্ছে আপনার আরওই, আরওসি, পিজি রেশিও, এটা এসেছে। তো যে স্টকটা এসেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স, সেইটা কি, আমরা অ্যাকচুয়ালি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আমরা কিন্তু সবসময় গভর্নমেন্ট স্টকগুলোকে অ্যাভয়েড করব লং টার্মের ক্ষেত্রে। আমি কেন বারণ করছি? কেননা আপনি যে কোনো একটা সরকারি স্টককে বিগত 10 বছরের হিস্ট্রি চেক করে দেখেন, হিস্ট্রি চেক করে দেখেন, আমি যেমন স্টকের নাম বলে দিচ্ছি আপনাকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অথবা আপনি মনে করুন বিভিন্ন ব্যাংক আছে, ইউকো ব্যাংক, তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্যাংক, বা যে কোনো সরকারি ব্যাংকগুলো যদি আপনি দেখেন, অথবা আপনি সরকারি কোম্পানিগুলোকেই দেখেন, সরকারি কোম্পানির মধ্যে কি কি হচ্ছে, যেমন হচ্ছে ভেল, তারপর হচ্ছে আদার্স যেসব কোম্পানিগুলো আছে, তো বিগত 10 বছর ধরে দেখেন কিরকম রিটার্ন দিচ্ছে। রিটার্ন কিন্তু খুব একটা দিচ্ছে না, অনেকটা ডাউন, মানে লং টার্মের ক্ষেত্রে সরকারি কোম্পানিগুলো একদম ভালো হবে না এরকম বলছি না। সরকারি কোম্পানিগুলো মোমেন্টাম দেবে, যখন বাজেট আসবে মানে যখন কোনো সরকারি ঘোষণা হবে তখন বাড়বে, তখন একটা ফার্স্ট মোমেন্টামে বাড়ে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে যত পারবেন সরকারি কোম্পানি কম আপনার পোর্টফোলিওতে রাখবেন। তো এই স্টকটা এসেছে, স্টকটা কখন বাড়বে? হিন্দুস্তান অ্যারোনটিক্স যখন এর কিন্তু কোনো ডিফেন্স সেক্টরে খবর আসবে তখন বাড়বে। এই স্টকটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করছে না এখনের যুগে। তো আমাদের কি ভুল হয়েছে? আমরা কিছু চেঞ্জেস করতে হবে। যেই ফর্মুলাতে আমরা স্ক্যান করছি সেই ফর্মুলাতে এই স্টকটাই আসছে, তাহলে আমরা কি করছি? আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন এটাকে আমরা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা কি করব? এটাকে আমরা একটা কাজ করছি, 5,000-এর নিচে করে দিচ্ছি, ঠিক আছে। 5,000-এর উপরে যেটা আছে, মানে আমরা স্মল ক্যাপ স্টকগুলো আমাদের কাছে ধরা পড়বে, তাহলে এটাকে আমরা কি করব? লেস দ্যান করে দেবো, ঠিক আছে। লেস দ্যান যদি আমরা করে দিই, তাহলে যদি আমরা আবার স্ক্যান করি, তাহলে কিন্তু একটা লক্ষ্য রাখুন, এইখানেতে আমাদের কাছে 8খানা স্টক ধরা পড়ছে। মানে যে স্টকগুলো কেবলমাত্র 5,000 কোটি টাকার নিচে, এর মার্কেট ক্যাপিটাল কত? 5,000 কোটি টাকার নিচে। এবং আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুসারে আমরা কিন্তু এই স্টকগুলোকে দেখতে পাচ্ছি, যে স্টকগুলো কম ভ্যালুয়েশনে ট্রেড করছে। আপনি লক্ষ্য রাখুন, এই একটা শিলচর টেকনোলজি, আল ডিজিটেক, ঠিক আছে। তো এই স্টকগুলো ধরা পড়েছে, এই স্টকগুলো দেখতে পাচ্ছেন পি রেশিও কেমন। এই পি রেশিওগুলো কিন্তু এর নিজস্ব যে ইন্ডাস্ট্রি পি আছে তার থেকে অনেক কমে চলছে। এদের মার্কেট ক্যাপিটাল আমরা কি বলেছি? 5,000-এর নিচে মার্কেট ক্যাপিটাল, ঠিক আছে। তো যেরকম আমরা বলেছি সেলস, কোয়ার্টারলি সেলস, আরওসি, পিজি রেশিও, সব কিছু সেট আপ হয়ে কিন্তু আমরা এইটা দেখতে পাচ্ছি। তো এখানেতে আপনাকে শুধু এটা দেখলেই হবে না, এটাকে আপনাকে স্ক্যান করতে হবে। প্রথমে একটা কাজ করছি, এই যে আমরা ফর্মুলাটা করেছি, এই ফর্মুলাটা যে কোনো মুহূর্তে এখান থেকে উড়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে, সেই জন্য আমরা এটাকে একবার কপি করে নিচ্ছি। কপি করে আমরা ক্লিপবোর্ডে রেখে দিচ্ছি। এবার আমরা যাচ্ছি এই স্টকের উপর, যে স্টকগুলো আসছে, মোটামুটি একটা স্টককে আমরা খুলে দেখি, অ্যানালাইসিস করে দেখি। আমরা এই স্টকটাকে একটু ওপেন করে দেখলাম। ওপেন করে দেখার পর আমরা দেখব এই কোম্পানিটা কি কোম্পানি। নাম হচ্ছে মাস্টার ট্রাস্ট লিমিটেড। আমরা হয়তো কোনো এর আগে কোনো দিনও নামই শুনিনি এই কোম্পানির স্টকটা, ঠিক আছে। এই কোম্পানিটা, তো সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, কি কি জিনিস দেখতে পাচ্ছেন? মার্কেট ক্যাপিটাল, কারেন্ট প্রাইস, হাই লো, স্টকের পি যত কম হবে তত ভালো, কিন্তু একদম খুব কম হলেও ভালো নয়, ঠিক আছে। বুক ভ্যালু দেখতে পাচ্ছি ঠিকঠাক, মোটামুটি আমাদের যে স্ক্রিনারে এসেছে সেটা ধরা পড়েছে, এবং খুব ভালো সেট আপ আমরা দেখতে পাচ্ছি আপাতত এখানেতে। তো এর সাথে সাথে আমরা কি দেখবো স্টককে বাছাই করার জন্য? ওকে স্যার, কপিটা গ্রুপে দেন। ঠিক আছে, দেখুন আমি কপিটা দিচ্ছি আপনাকে, সবই দেবো, অসুবিধা কিছু নেই। আমরা কপি করেছি। এই স্টকটাকে আপনি যাচ্ছেন, গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে, যে কোম্পানিটা আমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1,402 কোটি টাকার কোম্পানি। তো সেক্ষেত্রে স্টকের পি কম চলছে, আর দেনা আছে ডেপ্ট, ডেপ্ট হচ্ছে দেনা। দেনা দেখতে পাচ্ছি 200 কোটি টাকার মতো দেনা আছে। সেলস গ্রোথ কিন্তু এক্সেলেন্ট, খুব ভালো সেলস গ্রোথ হচ্ছে। আরও কিন্তু খুব ভালো। সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে, তবে ডিভিডেন্ডটা দিচ্ছে না, ডিভিডেন্ডটা একটু হলে ভালো হতো। তো আমরা কিন্তু কম ভ্যালুয়েশনের একটা স্টক পেয়ে গেলাম। এবার স্টকটা আমরা যদি নিচের দিকে একবার যাই, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে স্টকটা আমরা সার্চ করলাম, এই স্টকটার কম্পিটিটর কে, মানে এর কম্পিটিটর কে আসছে। কম্পিটিটরের মধ্যে আমরা কিন্তু বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ বা জিও ফাইন্যান্সিয়াল,
এইসব কোম্পানিগুলো পাচ্ছি। এর মধ্যে কিন্তু এই মাস্টার ট্রাস্ট কোম্পানিটা আছে, যার পি কিন্তু খুবই কম। আমরা যদি অন্য কোম্পানির পিগুলোকে দেখি যে কত হাই পিতে ট্রেড করছে, ওকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মাস্টার ট্রাস্ট কিন্তু খুব কম ভ্যালুয়েশনে ট্রেড করছে। এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমরা একটা স্টক এখান থেকে পেলাম, তো এই স্টকটাকে আমরা কিন্তু আরও রিসার্চ করব। এই স্টকটাকে চোখ কান বুজে আমরা কিন্তু নিয়ে নেব না, আমরা রিসার্চ করব যে এর আমরা যেটা বলছিলাম অপারেটিং প্রফিট কীরকম আসছে। আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর 2020-তে কীরকম প্রফিট হচ্ছে। তারপর 2022 প্রত্যেকটা কোয়ার্টারে 3 মাস ছাড়া ছাড়া আমরা এখানে রেজাল্ট দেখতে পাচ্ছি। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রফিটটা বাড়ছে আগের কোয়ার্টার থেকে, মোটামুটি আস্তে আস্তে অপারেটিং প্রফিটটা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। বা আমরা আরও নিচের দিকে যাব, আমাদের যে মেন জিনিসটা দেখা দরকার সেইটা হচ্ছে কি বলুন তো, সেইটা হচ্ছে নেট প্রফিট। কোম্পানি তো প্রফিট করছে, কিন্তু পকেটে কতটুকু যাচ্ছে আর কতটুকু খরচা হয়ে যাচ্ছে। তো নেট প্রফিট আমরা যদি আমরা দেখি, আমরা স্ক্রিনটাকে একটু আহ, উপরের দিকে করছি, ওকে, তাহলে আমরা দেখছি যে কি দেখছি, আমরা যে এই ডিসেম্বরেতে যে রেজাল্টটা আমাদের আসলো প্রায় 35 কোটি টাকার প্রফিট করেছে। এবার লক্ষ্য করুন এই স্টকটা প্রতিটা মানে প্রতিটা কোয়ার্টারে 13, 14, 13, 17, 19, 17, মানে যে প্রফিটটা হচ্ছে একদম সিরিয়াল অনুসারে একটা স্টেবল কোম্পানির যেরকম প্রফিট হয়, আস্তে আস্তে প্রফিটটা বাড়ছে, সেই প্রফিটটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এই 4টে কোয়ার্টার একটা স্টেবলের মধ্যেই আছে, একটু আপ ডাউন আপ ডাউন করছে। মোটামুটি প্রফিটটা ধরে রেখেছে, যেটা কোম্পানির একটা স্টেবিলিটি, খুব কোম্পানিটা স্টেবিলিটি, স্টেবল কোম্পানি, খুব ভালো কোম্পানি। তো সেই জন্য এরকম একটা প্রফিট আসছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো দেখবো, দেখার সাথে সাথে আপনাকে একটা কি কাজ করতে হবে, আপনাকে দেখতে হবে কোম্পানিটার মধ্যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে হচ্ছে এই কোম্পানিতে প্রোমোটার কতখানি হিস্সাদারি ধরে রেখেছে, ঠিক আছে। আমরা যদি দেখি কোম্পানি হচ্ছে কোম্পানির মালিক, মালিক বা ওনার, তারা কতটুকু প্রোমোটার ধরে রেখেছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রোমোটার প্রায় 72% ধরে রেখেছে। অ্যাজ পার সেবির নিয়ম একটা স্টকেতে ম্যাক্সিমাম 75% কি হতে পারে, প্রোমোটার সেই কোম্পানিকে ওন করতে পারে। তো এখানে 72% প্রোমোটার ওন করে আছে, তার মানে হচ্ছে কোম্পানির যারা মালিক তারা কিন্তু এই শেয়ারটাকে খুব পছন্দ করে। সেই জন্যই তারা বেশি অংশ শেয়ারটাকে ধরে রেখেছে। তারা বুঝতে পারছে যে এখান থেকে স্টকটা কিন্তু অনেকটা উপর দিকে যেতে পারে এবং তাদের অনেকটা প্রফিট হবে। তারা দেখুন কোম্পানির মালিকই তো বলতে পারবে কোম্পানি কীরকম কোয়ালিটির। তো তারা যদি শেয়ার বেশি ধরে রাখে সেটা কিন্তু সব থেকে ভালো বিষয়। আর যদি 75% বা 72% যদি কোম্পানির ওনাররাই ধরে রাখে, তাহলে বাজারেতে কত পার্সেন্ট খোলা থাকছে, কেবলমাত্র সেটা খোলা থাকছে আমরা 28% বাজারেতে খোলা থাকছে। মানে এটা পুরো ব্লক হয়ে গেল, এই 72% কোম্পানির স্টক কিন্তু অলরেডি ব্লক হয়ে গেল, 28% কেবলমাত্র বাজারেতে ওপেন আছে। তার মানে হচ্ছে আমরা সাপ্লাই কম, মানে আমরা রিটেলার, রিটেলাররা যদি কিনতে হয় তাহলে কিন্তু এই 28% থেকে কিনতে হবে। তো সেই জন্য এই স্টকের মধ্যে যদি ডিমান্ড চলে আসে হঠাৎ করে, সাপ্লাই কিন্তু খুব কম, মানে স্টকটা উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা আছে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে প্রোমোটার কীভাবে কোন প্রোমোটার, মানে প্রোমোটার কত পার্সেন্ট হোল্ড করে রেখেছে। এবার যদি আপনি মনে করেন যে এই স্টকের মধ্যে কোন প্রোমোটার হোল্ড করে গেছে, তো আমরা এখানে একটা প্লাস বটন আছে, প্লাস বটনে ক্লিক করব, আমরা দেখতে পাবো যে স্টকটার মধ্যে কোন ব্যক্তি হোল্ড করে আছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি রাজিন্দর কুমার সিংহানিয়া, ইনি একটা প্রোমোটার, ইনি কিন্তু 22% স্টেক হোল্ড করে গেছে এই কোম্পানির মধ্যে। তো প্রতিটা নাম এখানে লেখা আছে, কোন কোম্পানি মানে কে হোল্ড করে আছে এই স্টকের মধ্যে, ঠিক আছে। তো আপনারা সার্চিং করলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন যে কার কোন স্টকটা হোল্ড করে আছে কত পার্সেন্ট। এবার যদি আমরা বলি এফআইআই, এফআইআই দেখতে পাচ্ছি এখানেতে সামান্য পরিমাণ হোল্ড করে আছে। তাছাড়াও পাবলিকরা হোল্ড করছে, এই পাবলিকের মধ্যে কে পড়ছে, বিভিন্ন কোম্পানিরাও দেখতে পাচ্ছি এই শেয়ারটাকে হোল্ড করে আছে, ঠিক আছে। যেমন আমি একটা অন্য একটা শেয়ারের নাম বলছি, যাই হোক, এটা মোটামুটি এইভাবে আপনাকে অ্যানালিসিস করতে হবে, আপনাকে প্রস কনস দুটো দিকই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি সমস্যা। দেখুন একদম 100% সঠিক কোম্পানি পাবেন সেটা কিন্তু ম্যাটার করে না। যে কোম্পানির ভ্যালুয়েশন সিরিয়াসলি খুবই ভালো বা গ্রোথ খুবই ভালো, সেই কোম্পানিতে কিন্তু আপনি কম প্রাইসে খুব মানে কম সময়ের জন্য পাবেন, সে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তো আমরা বলবো যে ভ্যালুয়েশন কম হলে তত ভালো কোম্পানিকে হোল্ড হোল্ড করে রাখার জন্য, ঠিক আছে।
তো আপনাকে এইভাবে কোম্পানিকে সিলেক্ট করতে হবে এবং এইভাবে আপনাকে সার্চিং করতে হবে। আমরা কিন্তু আবার ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি এরকম কিছু কোম্পানি আছে, কোম্পানিকে আপনারা দেখে দেখে আপনারা সার্চিং করবেন। এবং সার্চিং করলে আমরা ফর্মুলাটা আপনাকে দিয়ে দিচ্ছি, বা আদার্স ফর্মুলা যদি আপনারা করতে চান করতে পারেন, যেটা খুশি আপনারা এডিট করতে চান করতে পারেন। দেখুন একটা স্টক আমরা পেয়েছি, স্টকটা কিন্তু খুব ভালো স্টক। কেন ভালো বলছি, কেননা এই কোম্পানিটা 635 কোটি টাকার কোম্পানি, খুবই ছোট কোম্পানি, স্মল ক্যাপ। কিন্তু বুক ভ্যালু কিন্তু ভালো, সব কিছুই দেখতে পাচ্ছি, আরও সিআরে ভালো, ডেপ কিন্তু খুব কম আছে। দেখুন কোম্পানিতে দেনা থাকবেই, ডেপ্ট ফ্রি খুব কোম্পানি হতে পারে, খুব কম কোম্পানি হতে পারে, ঠিক আছে। তো দেনা থাকবে, এটা খুব 5 কোটি 6 কোটি টাকার দেনা, ব্যাপারটা কিছু নয়। এই কোম্পানিটার মধ্যে আপনি লক্ষ্য করুন, এই কোম্পানিটা কিন্তু সিরিয়াসলি ভালোই লাগছে আমাকে। কোম্পানিটার মধ্যে আহ, ভালো দিক তো আছে, প্রস তো আছে, কনস কিছু নেই, খারাপ দিক তেমন কিছু নেই। কোম্পানিটা কিন্তু দেনা অনেকটাই কমিয়েছে। কোম্পানিটা হচ্ছে অলমোস্ট ডেপ্ট ফ্রি, সেরকম কোনো দেনা নেই। কোম্পানিটা, দ্য কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 41% CAGR ওভার 5 ইয়ার্স। লাস্ট 5 বছর ধরে কিন্তু ভালো প্রফিট গ্রোথ হচ্ছে, ঠিক আছে। তো এবার কোম্পানিটার মধ্যে আমরা একটা কি দেখব, আমরা দেখব প্রফিট। প্রফিট কেমন আসছে, প্রফিট বলতে এই 2 কোটি 2 কোটি করে প্রফিট হচ্ছিল, 4 কোটি করে আস্তে আস্তে, মাঝখানে দুটো কোয়ার্টার, একটা কোয়ার্টার লস খেয়েছিল, তারপরে কিন্তু আবার 10 কোটি 10 কোটি করে প্রফিট আসছে দুটো কোয়ার্টারে। আর অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে, অপারেটিং প্রফিট কোনো সমস্যা নেই। এবার এই কোম্পানিতে আমরা দেখব যে প্রোমোটার প্রোমোটার কিন্তু খুব বেশি ধরে আছে, পাবলিকও কিন্তু ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই কোম্পানিটার। এবার আপনাকে কি করতে হবে, এই কোম্পানিটার চ্যাট ওপেন করতে হবে, চ্যাট ওপেন করে দেখতে হবে কোম্পানিটা কতটুকু ভালো, ঠিক আছে। এর নাম হচ্ছে বিক্রম থার্মো ইন্ডিয়া লিমিটেড। এর হচ্ছে প্রতিযোগী কোম্পানিগুলোর নাম কি, পিডিলাইট ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে এই কোম্পানিটা কেমিক্যাল সেক্টরে বিলং করে, কেমিক্যালস কোম্পানি, ঠিক আছে। তো কেমিক্যালের মধ্যে এর পি রেশিও চলছে অনেকটাই কম, 19-এর পি চলছে, ইন্ডাস্ট্রি পি এর থেকে অনেকটাই কম। এটাকে আপনারা যদি চ্যাটে নিয়ে আসেন, আমি ধরুন চ্যাটে নিয়ে আসছি, অল টাইপ স্টক, এই কোম্পানিটাকে আমরা সার্চিং করছি। বাবা, তো এই কোম্পানি আমরা পেলাম, বিএসসি তে আছে। এই কোম্পানিটাকে আমরা যে সার্চিং করে পেয়েছি, এটাকে আমরা রিসেট করছি। রিসেট করলে আমরা দেখব, এটাকে আমরা ডেলি চার্ট প্যাটার্নে নিয়ে আসি। দেখুন এই কোম্পানিটা কিন্তু খুব সুন্দর, এই চ্যাট প্যাটার্ন অসাধারণ, সিরিয়াসলি বলছি অসাধারণ। কেন বলবো, এরকম করে আপনাকে স্টক ফাইন্ড করতে হবে, ঠিক আছে। অসাধারণ কেন বলবো, এই কোম্পানিটা যখন থেকে এসেছিল, করোনার সময় এসেছিল, এবার তখন থেকে এর প্যাটার্নটা দেখুন, একদম খুব সুন্দরভাবে আপস ডাউন যেরকম করে চলে সেরকমভাবে চলছে, যেতে যেতে যেরকম করে যায় সেরকম করে যাচ্ছে। মানে প্রাইস অ্যাকশনের নিয়ম অনুসারে এটা হচ্ছে আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে। এখানে কিন্তু উঠেছিল, একদম খুব উঠেছিল, খুব সুন্দরভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। এটা এখন 202 টাকা দাম চলছে। একটা সময় এই স্টকটা কত টাকায় চলছিল, এই স্টকটা 10 টাকারও নিচে চলছিল, মানে আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকার স্টক, সেটা বর্তমানেতে কত টাকায় চলছে, 202 টাকায় চলছে, ঠিক আছে। মানে আপনি যদি 10 টাকা ইনভেস্ট করতেন, আমরা কি বলেছি, স্মল ক্যাপ স্টক, স্মল ক্যাপ, এর মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। এই যে 10 টাকা স্টক আজকে দেখছেন 202 টাকা, এটাই হয়তো হয়ে যেতে পারে ভবিষ্যতে 2000 টাকা। কে জানে এই জিনিসটা, কে জানে বলতে আপনাকে এরকম করে স্টক স্কিনারের মাধ্যমে আপনাকে ফাইন করতে হবে, আপনাকে দেখতে হবে এই কোম্পানি সম্বন্ধে আরও ডিটেলসে যদি জানতে চান, যে কোম্পানিটা কীরকম কী কাজ করে, এর আরও ডিটেলস যদি জানতে চান, আপনাকে কিন্তু অনেক কিছু স্টাডি করতে হবে। আমরা সেই বিষয়ে আসছি, তবে আমরা একটা ভালো স্টক পেলাম, যার চ্যাট প্যাটার্ন, এটা হচ্ছে টেকনিক্যাল, এটা হচ্ছে টেকনিক্যাল লেভেল, ঠিক আছে। টেকনিক্যাল লেভেল কিন্তু সুপার, আমি টেকনিক্যাল লেভেল আমরা কি বলবো, A+, ঠিক আছে। খুব সুন্দর টেকনিক্যাল লেভেল, কেননা এর ট্রেন হচ্ছে আপসাইডেতে, বেশ খুব সুন্দরভাবে এই খারাপ মার্কেটে, এই খারাপ মার্কেটেও কিন্তু স্টকটা কিন্তু প্রায় লাইফের কাছাকাছি চলে গেছে। এটা হয়তো ব্রেক করতে পারে, আর পি রেশিও কিন্তু সব থেকে কম, 19-এর পিতে ট্রেড করছে। এই কোম্পানির কম্পিটিটর, যারা কম্পিটিটর আছে তাদের পি যদি আমরা দেখি, তাদের পি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কোথায় গেল, দাঁড়ান আমি সার্চ করে দেখছি, হ্যাঁ। তাদের তাদের পি দেখতে পাচ্ছি অনেকটাই বেশি, যেমন হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি 70 পিতে ট্রেড করছে, 70, আকাশ ছোঁয়া পি চলছে। লিন্ডে ইন্ডিয়া 124, কিন্তু এই বিক্রম থার্মো, এটা কিন্তু মাত্র 20 পির কাছাকাছি ট্রেড করছে, মানে আধা পিতে ট্রেড করছে।
আর এর কিন্তু ভ্যালুয়েশন কিন্তু খুব ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। ঠিক আছে, তো এই স্টকটাকে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন, দেখবেন যে আহ, কত বাড়ছে, বা কিছু কিছু কোয়ান্টিটি আপনি হোল্ড করতে পারেন। কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানি। কোম্পানির বিষয়ে যদি আরও ডিটেলসে আপনার জানা থাকে, জানতে চান, তাহলে কিন্তু এই বিক্রম থার্মোতে এই ক্লিক অপশনে ক্লিক করবেন। কোম্পানির কিন্তু ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। কোম্পানিটা কি সেক্টরে কাজ করে, কীরকম কাজ হয়, কি তৈরি করে, সমস্ত জিনিস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কোম্পানিটা বিভিন্ন ওকে, যাক, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে কোম্পানিটা। মেডিসিন দেখতে পাচ্ছি কিছু আছে, কিছু কেমিক্যাল সেক্টরে কাজ করে। ঠিক আছে, কেমিক্যাল সেক্টরে বিভিন্ন রকম আছে। আপনারা কিন্তু আরও ডিটেলসে তাদের ওয়েবসাইট থেকে আপনারা এখান থেকে জানতে পারবেন। ওকে, তো এটা গেল কোম্পানির ডিটেলস। ওকে, এটা গেল কোম্পানির ডিটেলস। যেটা আমরা এখানে সার্চিং করেছি, এটাকে যদি আমরা আরও চেঞ্জেস করি, চেঞ্জেস করতে পারবো, কোনো সমস্যা নেই। এর মধ্যে যদি আরও চেঞ্জেস করা যায়, বিভিন্ন জিনিস আমরা এতে ইনক্লুড করলে যত পারবো আমরা ইনক্লুড করতে পারি। অথবা আমি ভাবছি এমন কোনো স্টক যেটা হচ্ছে 5,000 কোটি টাকার কমে হবে। ওকে, 5,000 কোটি টাকার কমেই করেছি। তো যদি আমরা এখানে শর্টিং করে নিই মার্কেট ক্যাপিটাল, আমরা কিন্তু একটা কোম্পানি পাচ্ছি যে কোম্পানিটার ভ্যালুয়েশন হচ্ছে কেবলমাত্র 45 কোটি টাকার কোম্পানি। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু কোম্পানিটার 153 টাকা দাম চলছে। ওকে, কোম্পানিটার ভালো দিক খারাপ দিক কি, কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে না, প্রোমোটার কিন্তু লাস্ট কোয়ার্টারে কিছু পার্সেন্টেজ সেল করেছে। ডেবিটার ডেজ ইনক্রিজ 59 দিন থেকে 119 দিন। মানে ডেবিটার ডেজ বলতে যে কোম্পানিটা যে প্রোডাক্ট সাপ্লাই করছে তার মানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে যে ডেবিটার ডেজ বলছে, ডেবিটার ডেজ মানে হচ্ছে ধরুন এই কোম্পানিটা যে প্রোডাক্ট তৈরি করছে, এই প্রোডাক্টটা কোথায় মানে সেল করছে, তো এটা মার্চেন্টকে দিচ্ছে, মার্চেন্ট এবার সেটাকে আবার কনজিউমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এই মার্চেন্টকে পাঠানো হচ্ছে, মার্চেন্ট কত দিনেতে এই কোম্পানির পেমেন্ট করছে, মানে পেমেন্টটা কত দিনে করছে সেটা হচ্ছে আগে 59 দিন ছিল, এখন কিন্তু আরও বেশি সময় নিচ্ছে পেমেন্ট ব্যাক করার জন্য। তো এটা কিন্তু অবশ্যই খারাপ দিক। কেননা কেউ যদি প্রোডাক্ট সেল করে সঙ্গে সঙ্গে যদি পেমেন্ট চলে আসে, তার থেকে ভালো কিছু নয়, অনেকটা দিন নিচ্ছে। এটা খারাপ দিক। যাই হোক, কোম্পানিটা মোটামুটি ঠিকঠাক আছে। খারাপ দিক, সব কোম্পানি ভালো খারাপ দিক থাকবে। তো এরকম করে আপনাকে অ্যানালিসিস করতে হবে। ওকে, আর আপনি বললেন এই সেট আপটা যেটা আমরা তৈরি করেছি স্কিনারের, এটা গ্রুপে দিতে, আপনারা কিন্তু নিজেরা কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এমন জিনিস যে যত প্র্যাকটিস করবেন তত কিন্তু ভালো, কেননা প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো আমরা এই কোয়ারিটা আপনাদের আপনাদের গ্রুপেতে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান, কোথায় গেল কোথায় গেল, ওকে, ফেব্রুয়ারি ব্যাচে। ওকে, আমরা কিন্তু গ্রুপেতে পাঠিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা চেঞ্জেস করবেন, চেঞ্জেস করে আপনারা কাজ করবেন। বা আপনারা যদি চান যে এমন কিছু থাকবে আমি রেডিমেড দেখব, রেডিমেড স্কিনারও কিন্তু এখানে পাওয়া যায়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো স্কিনারগুলো কীভাবে আপনি দেখবেন, এখানে স্ক্রিনে যাবেন, স্ক্রিনে গিয়ে আমরা কিছু নিজস্ব স্ক্রিনার বানিয়েছি যে কোন স্টকেতে এফআইআই পজিশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এফআইআই পজিশন ইনক্রিজিং, কোন স্টকে এফআইআই বাড়ছে। তো এখানে আমি তৈরি করেছি, এখানেতে যে কোম্পানির নামগুলো আসছে এই কোম্পানিতে না এফআইআই এন্ট্রি করছে, মানে বিগ প্লেয়াররা এন্ট্রি করছে। তো এই স্ক্রিনারগুলোও আমরা আপনাকে দিয়ে দেবো, একটা পিডিএফ তৈরি করে আপনাকে দিয়ে দেবো। কি ফর্মুলা লাগানো হয়েছে, ফর্মুলা লাগানো হয়েছে চেঞ্জ ইন এফআইআই হোল্ডিং, যে 1%-এর উপর বেশি বাড়ছে, আর হচ্ছে এফআই হোল্ডিং মাইনাস চেঞ্জ ইন এফআই হোল্ডিং লেস দ্যান 5%। তো এরকম একটা কোয়ারি তৈরি করে আমরা এই স্ক্রিনারটা আমরা বানিয়েছি। তো এরকম বিভিন্ন রকম স্ক্রিনার আপনারা নিজেরাও বানাতে পারেন। কীভাবে কি চেক করবেন যে এফআই পজিশন বাড়াচ্ছে, আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরেই কিন্তু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন যে শেয়ার হোল্ডার প্যাটার্ন, এই শেয়ার হোল্ডার প্যাটার্নেতে গিয়ে দেখবেন এফআইআই, এফআই দেখতে পাচ্ছেন। এখানটা যদি নজর দেন, তাহলে দেখবেন যে সেপ্টেম্বর 2024 থেকে ডিসেম্বরেতে এফআই কিন্তু স্টেক বাড়িয়েছে কোম্পানিটার। 4.84% ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 7.42% ইনক্রিজ করেছে। তো
তো এই শেয়ারটাকে আপনারা ওয়াচ করুন, কেননা বড় প্লেয়াররা এখানেতে এন্ট্রি করছে। তো আপনারা এখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে। তো এই স্ক্রিনারগুলো, এক সেকেন্ড, এরকম কিন্তু আপনারা নিজেরা ম্যানুয়াল স্কিনার তৈরি করবেন, মানে পারফেক্ট স্টক বাছার জন্য। এবার স্কিনারগুলো দাঁড়ান আমি দেখছি এখান থেকে। স্কিনারগুলো কীভাবে কি নেবেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্কিনার আমরা গ্রুপে পেস্ট করছি, ঠিক আছে। স্কিনারের লিঙ্ক আমরা গ্রুপে পেস্ট করছি, দেখুন গ্রুপে পেস্ট করছি স্কিনারের লিঙ্ক। কোথায় গেল স্কিনার? ওকে, একটা স্কিনার গেল। তারপরে হচ্ছে পেনি স্ট্রং কোম্পানি। মানে অনেকেই চাই যে আমরা পেনি স্টক বাছাই করব, ভালো ভালো কোম্পানি কোন কোম্পানি ভালো হতে পারে। তো এই স্ক্রিনারতে দেখতে পাচ্ছি পেনি স্টকের মধ্যে 25খানা কোম্পানি ধরা পড়েছে। এই 25খানা কোম্পানিকে আপনার টেকনিক্যাল লেভেল, সমস্ত লেভেল চেক করে কিন্তু এন্ট্রি করবেন। আমরা যেভাবে এন্ট্রি করেছি, যে ফর্মুলাটা ইউজ করেছি, সেই ফর্মুলাটা এইরকম, ঠিক আছে। যে কারেন্ট মার্কেট প্রাইস বা ভার্সেস বুক ভ্যালু, এই জিনিসটা আমরা সেট আপ করেছি। এগুলো সব আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পর 25খানা স্টক আসছে। এখান থেকে দেখতে পারেন, আপনি মনে করছেন যে কম দামি স্টক নেবেন, খুব কম দাম। একটা স্টক আছে যার নাম হচ্ছে নন্দন ডেনিম, ঠিক আছে। এই স্টকটা কিন্তু ওই স্ক্যানারের মধ্যে ধরা পড়েছে, দাম হচ্ছে মাত্র 3 টাকা 66 পয়সা, ঠিক আছে। তো 3 টাকা 66 পয়সার কোম্পানি। তো কি ভালো দিক খারাপ দিক আপনাকে অলমোস্ট দেখতে হবে। কোম্পানি লো রিটার্ন অন ইকুইটি লাস্ট 3 ইয়ার্স, প্রোমোটার হোল্ডিং ডিক্রিজ। আপনাকে নেট প্রফিট দেখতে হবে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু বেশি খুব ইম্পর্টেন্ট। ডিসেম্বর 2020-তে নেট প্রফিট ছিল 19 কোটি, 20 কোটি টাকার মতো, কিন্তু বর্তমানে 6 কোটি টাকা। অ্যাকচুয়ালি প্রফিট কমছে, ঠিক আছে। এরকম সব কিছু আপনাকে অ্যানালিসিস করতে হবে। স্কিনারে আপনার যে ফর্মুলা দেবেন, সেই ফর্মুলাতেই কেবলমাত্রই হবে। সাপোর্ট রেজিস্ট্যান্ট চার্ট প্যাটার্ন, হ্যাঁ। তো আপনি যদি চান সাপোর্ট রেজিস্ট্যান্স চার্ট প্যাটার্ন, আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করবো, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো আপনারা জাস্ট সিস্টেমগুলো দেখে রাখুন, আমি চাইছি যে আপনারা নিজেরা বানাবেন। আপনারা একটু প্র্যাকটিস করলেই হবে, আপনারা প্র্যাকটিস করবেন। যা সমস্যা আসবে আমি দেখে নেব, ঠিক আছে। পেনি স্টক কোম্পানি কি আছে, তারপর হচ্ছে কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, কোন কোম্পানিদের কোয়ার্টারলি প্রফিট গ্রোথ ভালো আসছে, এই স্ক্রিনারটাও আমরা আপনাকে গ্রুপেতে আমরা দিচ্ছি। মানে কোয়ার্টারলি প্রফিট গ্রোথ কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। আরো সব স্কিন আছে। তারপর হচ্ছে গুড ভ্যালু স্টক, কোন স্টকেতে ভ্যালু ইনভেস্টিং হতে পারে, কোম্পানিতে ভ্যালু আছে। তো এইসব জিনিসগুলো আমরা সেট আপ করেছি, সেট আপ করে আমরা আপনাদের তৈরি করেছি। এই স্ক্রিনারটাও আমরা লিঙ্ক করে গ্রুপেতে প্রোভাইড করছি, দেখুন গ্রুপেতে পেয়ে যাবেন। তারপরে যদি আরো বলেন, তারপর হচ্ছে মাল্টিব্যাগার স্টক, এমন স্টক যেটা আপনার ভালো ভবিষ্যতে মাল্টিব্যাগার হতে পারে। কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে সেই জিনিসটাকেও আমরা কপি করে আপনাদের গ্রুপেতে পেস্ট করছি, আপনারা লিংক পেয়ে যাবেন। এরকম লিঙ্কে ক্লিক করে করে আপনারা দেখুন, নিজেরা তৈরি করুন, ঠিক আছে। পেনি মাল্টিব্যাগার স্টক, পেনি স্টকের মধ্যে মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা আছে এমন স্টক। সেক্ষেত্রে প্রতিটা স্টক আপনারা অ্যানালিসিস করুন, ঠিক আছে। এটা গেল স্টক সিলেকশন, কীভাবে কি স্টক সিলেকশন করবেন, এরকম জিনিসগুলোকে আপনারা আইডেন্টিফাই করে আপনারা জিনিসগুলোকে দেখুন। আপনারা কিন্তু দেখতে দেখতে খুব একটা ভালো স্টকও কিন্তু পেয়ে যেতে পারেন এখান থেকে। কেননা সকলেই চায় যে আমি এমন স্টকে ইনভেস্টমেন্ট করি যেটা ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে এবং আমার ক্যাপিটালটাকে অনেকটা গ্রো করবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার চলে আসছি প্রশ্ন উত্তর সেশনেতে। প্রশ্ন উত্তরের মধ্যে কি যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। কিছু যদি প্রশ্ন থাকে আপাতত ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এই জিনিসের ব্যাপারেতে, কি যদি হ্যান্ড রেজ করেন তো আমরা তাকে নেব। আপনারা হ্যান্ড রেজ করুন, ঠিক আছে।
কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে, এই যে টপিকটা পড়ালাম এই টপিকের বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্টকের ব্যাপারে। শুভজিৎ পাল, শুভজিৎ পাল বাবু আপনি বলুন। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার খুব সুন্দর জিনিস দেখালেন, কিন্তু হুম। এগুলো তো আপনি তৈরি করলেন, এগুলো আমি এইরকম ভাবেই যদি কপি পেস্ট করে তৈরি করি স্ক্যানারে, হুম। তাহলে কি অটোমেটিক এগুলো পেয়ে যাব? একদম, আপনি এই জিনিসগুলোকে কপি পেস্ট করে বা দেখবেন, স্টাডি করবেন একটু, যে কি বলতে চাইছে। আমরা কিন্তু ডেসক্রিপশনে কিন্তু লিখে লিখে দিয়েছি যে এই স্কিনারিতে যেটা হয়েছে, কি কি পয়েন্ট এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টগুলো আমি নোটেট করেছি। হ্যাঁ। ঠিক আছে, ওই এই যে এটা আপনি যেটা লিখলেন, এটা কি ওই স্ক্যানারে যে সার্চ অপশন আছে হুম। ওইখানে গিয়ে এটা লিখে সার্চ করব কি? হুম হুম, একদম। আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনারে গেলেন, যাওয়ার হ্যাঁ পর এখানে যে সার্চ অপশন আছে, আমি একটা আগে একটা স্ক্রিনার বানিয়ে আপনাদেরকে দেখালাম যেরকম ভাবে, ঠিক হ্যাঁ। সেরকম ভাবে এখানে সার্চ করবেন, ঠিক আছে। ধাপে ধাপে দিবেন, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কেননা আপনারা হুম। হয়তো একটু সমস্যা হতে পারে এখানেতে। জাস্ট এখানে ধরুন আমি দিয়েছি 1,000 মার্কেট ক্যাপিটাল, আপনি যদি চান এটাকে 500 কোটি টাকার নিচে নিয়ে আসতে পারেন, মানে এমন স্টক খুঁজতে চাইছেন যার মার্কেট ক্যাপিটাল হচ্ছে কেবলমাত্র 500 কোটি টাকা, এটা কোটিতে চলে আসবে, ঠিক আছে। তখন আচ্ছা আবার রান দিস কোয়ারি করবেন, তখন কিন্তু আবার স্টক কমে যাবে, যে স্টকগুলো দেখবেন 500 কোটি টাকা তাই সেগুলোই চলে আসছে। এরকম করে আপনি ফিল্টার করে 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 ভালো ভালো স্টক পেতে পারেন, ঠিক আছে। আচ্ছা হুম। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস যেটা জানবার ছিল স্যার, হুম। স্যার পি রেশিওটা সবসময় কি যে ইন্ডাস্ট্রি পি থাকে হুম। তার থেকে কম হওয়া বেটার, তাই তো? একদম। মানে হ্যাঁ, মানে কম হওয়া তার দরকার নেই। মধ্যে থাকাটা বা তার থেকে কম হওয়াটা সব থেকে বেটার, তাহলে পরে ওইটাই মানে কম ক্যাপিটাল ইউজ করতে হয় নাকি, এইরকম কোনো ব্যাপার স্যার? ওকে, আমি একটু আপনাকে এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি। আপনারা যারা তো সমস্যা হয়েছে আমি একটু দেখে দিচ্ছি, একটু দেখে নিন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, সবসময় আমরা কি চাইবো, আমরা এমন স্টকে বাইং করব যে স্টকটা হচ্ছে ভ্যালু, মানে কম হুম প্রাইস। আমরা সবসময় চাইবো প্রাইস যেন লো হয়, সেটাই অ্যাকচুয়ালি আমরা চাইবো, ঠিক আছে। হুম হুম হুম। লো প্রাইসেতে আমরা সবসময় বাইং করার চেষ্টা করব। তো এবার মনে করুন আপনি একটা স্টকেতে বাই করছেন, ঠিক আছে। স্টকে হচ্ছে একটা স্টক বাই করছেন যার পি চলছে 50, ঠিক আছে। আর হচ্ছে ইন্ডাস্ট্রি, এই স্টকের ইন্ডাস্ট্রি পি চলছে মনে করুন 30 পি চলছে। তাহলে এই ইন্ডাস্ট্রি পি কিন্তু অনেক হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে এই স্টকটা, একদম আমরা এন্ট্রি করব না, কেননা এই স্টকটা ইন্ডাস্ট্রি পি থেকে অনেক বেশি চলে গেছে, তার মানে এটা হাই ভ্যালুয়েশনে অনেক দাম এটা হয়ে যাচ্ছে স্টকটা। এই স্টকটাকে আমরা কোনো মতেই এন্ট্রি করব না। আমরা চাইবো যে এমন স্টক যেটা ভবিষ্যতে গ্রোথ দিয়ে পিতে যাবে, মানে হচ্ছে স্টকের পি চলবে 30 আর হচ্ছে ইন্ডাস্ট্রি পি চলবে 50। ওকে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেটার হবে আমরা লো ভ্যালু, মানে মানে স্টক পি থেকে ইন্ডাস্ট্রি পি থেকে কম পিতে আমরা কাজ করব, আচ্ছা আচ্ছা। ঠিক আর আছে। আর হুম। একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হুম। আপনি যে লিঙ্কগুলো পাঠালেন গ্রুপে, হ্যাঁ। এগুলো তো আপনারা স্ক্রিনার তৈরি করলেন, হুম। করে সেগুলো পাঠিয়েছেন। হুম। তো এইগুলো মানে এইগুলোর যে আপনারা যে ছকটা বানিয়েছেন, ওই ছকটা কি আমি যখন স্ক্যানারে মানে ওই লিঙ্ক দিয়ে খুলবো তখন ওই ছকটা কি পুরো দেখাবে? যে একদম মানে ওই একদম মানে একদম। কারণ তাহলে পরে আমার বুঝতে সুবিধা হবে হুম। কিছু ক্ষেত্রে, যে যেগুলো আপনি তৈরি করেছেন ওর মধ্যে আমি কোনগুলো কমাবো কোনগুলো বাড়াবো সেইটা দেখে আমার করতে তাহলে খুব মানে উপকার হয়, সেই জন্যই আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম স্যার। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। হুম আপনারা এই স্ক্রিনারেতে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে হুম। কিন্তু ডিরেক্টলি আপনার নিচে ফর্মুলা সমেত ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফর্মুলাটা ওপরে লেখা থাকবে তাই তো? হ্যাঁ, ফর্মুলাটা ওপেন হয়ে যাবে। এবার হুম। ফর্মুলাটা দেখুন, এক্স্যাক্ট ফর্মুলা নেই, মোটামুটি এগুলো জাস্ট লার্নিং পারপাসে এডিটও করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে নিজেদের ফর্মুলা বসাতে পারেন, যেটা আপনারা চাইছেন। হ্যাঁ, নিজেদের ফর্মুলাও এর সাথে চেঞ্জ করতে পারেন, আপডেট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এগুলো করতে পারেন আপনারা। আচ্ছা। আর একটা জিনিস যেটা জানতে চাইছি স্যার, অ্যাকচুয়াল মানে ওই যে অনেকে যে জিনিসটা দেখি মানে দেখায় তো অনেক কিছু শেয়ার হুম। মার্কেট, মানে মার্কেটটাকে ইউটিউব ফেসবুকে অনেকে অনেক রকম ভাবে ম্যানুপুলেট করে, এটা তো আশা করি বুঝতেই একদম পেরেছি। একদম। হ্যাঁ। মানে কিন্তু তার মধ্যেও স্যার কিছু জিনিস তো এরকম হয় যে যেরকম আপনি যে স্টকটা দেখালেন যে 10 টাকা থেকে নিয়ে 250 টাকা গেছে। হ্যাঁ। হ্যাঁ। তো এইগুলো প্রপারলি এগুলো মানে মানে বোঝার কি মানে প্রপার উপায় এইগুলোর ওপরই বেস করে হয়?
ওকে, এইগুলোর উপর বেস করে বলতে আপনি যদি টেকনিক্যাল লেভেল দেখে সার্চ করেন না, অ্যাকচুয়ালি পাবেন না। ফান্ডামেন্টাল দেখলে কি হয়, কোম্পানিটার ভেতরকার জিনিস, এই স্টকটার কথা বলছিলাম, হ্যাঁ, বিক্রম থার্মো, ঠিক আছে। হ্যাঁ। তো এই স্টকটা আমরা অ্যাকচুয়ালি পেলাম কিভাবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা যে জিনিসগুলো চাইছিলাম এর মধ্যে কিন্তু সমস্ত কোয়ালিটি আছে। তো এই যে আজকে আপনারা দেখছেন, এটা হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025 সালে, হয়তো দেখছেন 202 টাকা দাম চলছে, ঠিক হুম। আছে। এই স্টকটাই ভবিষ্যতে, মানে ভবিষ্যতে 2000 টাকা বা 5000 টাকা যাবে না, কোনো গ্যারান্টি নেই। কেননা এর প্যাটার্নটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। মানে যেই স্টক দেখবেন ধীরে ধীরে প্রাইস মানে অ্যাকশনের, জিগজ্যাগ করতে হ্যাঁ, করতে ওপরে গেছে স্যার। ঝিকঝ্যাক করতে উপরে যায়, এর চলন কিন্তু ঊর্ধ্বমুখী। মানে এরকম নয় যে এর থেকে আবার ডাউনে চলে আসলো, মানে প্যাটার্ন ঠিক না, প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর গঠন হচ্ছে। এই খারাপ মার্কেটে নিফটি দেখেছি আমরা 15% মতো কারেকশন হয়ে গেছে, এই স্মল ক্যাপ স্টকটা কিন্তু প্রায় আস্তে আস্তে তার নিজের লাইফ হাইয়ের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। মানে এর মধ্যে একটা ক্ষমতা দেখা যাচ্ছে যে না, স্টকটা কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে। আপনারা নজরে রাখবেন, হাই লেভেল ব্রেক করলে এন্ট্রি করতে পারেন। কেননা এই স্টকটার কিন্তু ভ্যালুয়েশন কিন্তু খুবই কম, আমরা যেটা দেখলাম ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটাই কম চলছে, ঠিক আছে। তো যেটা কিন্তু আচ্ছা, ভবিষ্যতে কিন্তু যদি এই কোম্পানিটা সঠিক ভ্যালুয়েশন পায়, তার মানে হচ্ছে এখান থেকে আরও অনেকটাই যাবে, প্রায় 3-4 ডবল হয়ে যেতে পারে, সেখানে গেলে এ সঠিক ভ্যালুয়েশন পায়। বুঝতে পারছেন, মানে আচ্ছা, এটা আচ্ছা, লো ভ্যালুয়েশন এখন ট্রেড করছে। আচ্ছা, আচ্ছা। তো আর স্যার, এই যে এগুলো কি আমরা, মানে আমি অন্তত পক্ষে জিজ্ঞাসা করছি, যে এই হুম যে প্যাটার্ন গুলো বা যে ছকগুলো আপনি করে দিলেন, যে চার্ট গুলোর উপর অ্যানালিসিস করব, হুম। এই ক্ষেত্রে যে স্টক গুলো ধরবো, মানে এই চার্ট গুলোর বেস করে, এগুলো মানে কদিনের জন্য ধরবো আর কি টাইম ফ্রেম ইউজ করে এটাকে দেখবো? মানে 1 আওয়ারে দেখবো না 15 মিনিটে দেখবো? আর লং টার্ম বলতে কিরকম লং টার্ম যাবো, যে 6 মান্থ কি 1 বছর, মানে এইটা একটুখানি যদি ক্লিয়ার করে দেন। ওকে, তো দেখুন, এই স্টকেতে ফান্ডামেন্টাল দেখে স্টকে এন্ট্রি মানেই হচ্ছে মিনিমাম আপনাকে 5 ইয়ার্সের জন্য হোল্ড করতে হবে। কেননা ওকে, ওকে, ওকে। ফান্ডামেন্টাল এমন একটা জায়গা, আপনি যদি 5 ইয়ার্সের জন্য প্ল্যান করে চলেন, এরকম না আপনাকে শর্ট টাইমেও কিন্তু ইয়ে ডবল ডবল করে দিতে পারে, মানে ধরুন 2 মাসে 3 মাসও ডবল করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি এক্সিট হয়ে যেতে পারেন, কিন্তু সবসময় টার্গেট থাকবে লং টার্ম। লং টার্মের জন্য ধরলেন, শর্ট টাইমে দেখবেন যদি প্রফিট দিয়ে দেয়, আপনার মনে হয় এখান থেকে কারেকশন নেবে, সেটা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝে করতে হবে। আমি ফান্ডামেন্টালের উপর কথা বলে যেটা বললাম, যে লং টাইমের উপর যদি ফান্ডামেন্টালি স্টক ধরেন, সেক্ষেত্রে আপনার রিস্ক কম। কোম্পানি সব থেকে ভালো ফান্ডামেন্টালি স্ট্রং হবে, সেটা কিন্তু আপনার লং টাইমের ক্ষেত্রে সব থেকে ভালো। আর হচ্ছে লো ভ্যালুয়েশনে যদি আপনি স্টককে ধরেন, তাহলে কিন্তু সেটা, স্যার, সাউন্ডটা হ্যাঁ, আসছে না স্যার। সাউন্ড আসে না, ওকে। তো যেটা বলছি আপনাকে, যে লো ভ্যালুয়েশনে যদি আপনি স্টক বাই করেন, এর থেকে বড় কিছু আর হয় না, ঠিক আছে। তো ওকে, ওকে। দেখে আপনি সব দেখে করবেন। আচ্ছা, আচ্ছা। হুম আর আর একটা ছোট প্রশ্ন ছিল, আমি হুম। হয়তো ডিস্টার্ব করছি সবাই, ওকে সকলকে। ওকে ওকে, হ্যাঁ বলুন। যখনই স্যার এই যে ফান্ডামেন্টালটা ইউজ করব, অনেক সময় তো হতেও পারে যে আমি ফান্ডামেন্টাল দেখে 5 বছরের জন্য আমি এন্ট্রি করলাম। হুম হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা গেল স্টকটা 1 বছরের মধ্যে ডবল হয়ে গেল, মানে আমি ধরুন 235 টাকায় এন্ট্রি করলাম এই স্টকটায়, হুম সেটা দেখা গেল যে 1 বছরের মধ্যে আমাকে সেই স্টকটা 500 টাকা কি 550 টাকা চলে গেল। আমি হুম। কি সেই জায়গায় স্টকটা থেকে মানে এক্সিট করে যাব, না সেটা আমি ধরে হোল্ড রাখবো, যে দেখবো যে আরো কত দূর যায়, বা এইরকম কি কোনো, একটু যদি আপনি ক্লিয়ার করেন এই ওকে জায়গাটায়। ওকে, ঠিক আছে। আমি একটা স্টকে আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা অনেকেরই মনে প্রশ্ন আছে, বা আপনার অনেকে যা প্রশ্ন যারা করেননি তাদের হয়তো মনের প্রশ্নটা আপনি নিয়ে নিয়েছেন, নিয়ে আপনি কথা বলছেন, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, একটা স্টক আমি দেখাচ্ছি স্ক্রিনেতে, নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে। এই হ্যাঁ, বাজাজ ফাইন্যান্সটা একটা সময়, আপনারা জানেন যে এই স্টকটা ট্রেড করছিল কোন জায়গায়, মোটামুটি আমরা আহ, দেখছি এই জায়গাটায় মোটামুটি ওই 9 টাকা 10 টাকায় অপশন ট্রেড করছিল, ঠিক আছে। নাইন হ্যাঁ। রুপিস বা 3 রুপিস, 3 টাকায় ট্রেড করছিল, ঠিক আছে। তো আজকে এই স্টকটার ভ্যালুয়েশন কত জানেন? এই স্টকটা প্রায় 8,000 টাকার, 8,000-এ ট্রেড করছে। মানে একটা সময় এই 3 টাকা 4 টাকা 3 রুপিস, 3 টাকার স্টক বর্তমানেতে 8,000 টাকায় ট্রেড করছে। তো আপনি যদি বলেন যে আমার 3 টাকায় আমি কিনেছি,
কেনার পর স্টকটা আমাকে 6 টাকা বা 9 টাকা দিয়ে দিয়েছে, আমার কি এক্সিট করা দরকার? যে যদি আপনি এক্সিট করে যান, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি মানে মাল্টিব্যাগার হতে দিলেন না। মাল্টিব্যাগার মানে হচ্ছে কোন একটা স্টক ধরলেন, সেটা হচ্ছে 100 গুণা রিটার্ন আপনাকে প্রোভাইড করলো। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যখন আপনি এক্সিট করছেন, তার এক্সিট করার কারণটা কি, কারণটা কি মানে আপনি কি পরিষ্কার বুঝতে পারছেন যে এই স্টকটা এখান থেকে আর উঠবে না, কেননা এই কোম্পানিটার প্রফিট ভালো হচ্ছে না বা এই কোম্পানিটার দেনা বেড়ে যাচ্ছে। আপনি কিন্তু তখন অ্যানালিসিস করতে পারেন আবার একবার, যে এক্সিট করার আগে আমি একবার ভাবি, কেননা এই স্টকটা আমাকে 3 গুণা রিটার্ন দিয়েছে, তো ভবিষ্যতে এটা 300 গুণাও হতে পারে, আমি কি মানে 300? তখনই কি সঙ্গে সঙ্গে আবার ফান্ডামেন্টাল চেক করতে চলে যাব যে হ্যাঁ, ফান্ডামেন্টাল কি বলছে, তাই তো? হ্যাঁ, আপনি ফান্ডামেন্টাল তখন এক্সিট করার আগে ভাববেন, কেননা যে স্টকটা দেয় সে কিন্তু অনেক ভরিয়ে দিয়ে দেয়। আপনি হয়তো জানেন যে রাকেশ ঝুনঝুনওয়ালা খুব কম পয়সায় টাইটান কিনেছিল, সেই টাইটানটা বহু গুণা রিটার্ন দিয়েছে তাকে হ্যাঁ, হ্যাঁ। তাকে ঠিক আছে। টাটা এলএক্সইউ স্যার, হ্যাঁ, টাটা এলেক্স। 700 টাকা থেকে 900 টাকা, আর নশো হ্যাঁ, টাকা থেকে আবার 750 টাকা। হ্যাঁ, তারপর মানে প্রত্যেক দিন 5%, 10% করে একবারে 9,500 টাকা, 9,700 টাকা ছুঁয়ে নিচে এলো 6,000 টাকায় স্যার। হ্যাঁ, একদম। না, এগুলো ঠিক। টাটা এলেক্সিও কিন্তু হিউজ রিটার্ন দিয়েছে, কেননা আমরা সেমিকন্ডাক্টর বিজনেসের ক্ষেত্রেও দেখেছি যে প্রচুর ডিমান্ড ইন্ডিয়াতে এসেছে। তো স্টকটা কিন্তু হিউজ রিটার্ন দিয়েছে। তো এরকম আপনারা মিস করবেন না, যে স্টক দিচ্ছে রিটার্ন দিচ্ছে সেটাকে আপনারা পোর্টফোলিওতে রাখুন, কেননা সেই স্টকটা ভবিষ্যতেও আপনাকে দেখবে। ঠিক আছে। তো যে বাজাজ ফাইন্যান্স যারা এন্ট্রি করে এক্সিট করে চলে গেছে, তারা কিন্তু আজকে অনেক পস্তাচ্ছে যে আমি 3 টাকায় কিনেছিলাম, আমি যদি আজকে রাখতাম সেটা 8,000 টাকা ভ্যালুয়েশন হতো। তো বেশি দিন নয়, মোটামুটি 20 বছরেতে, 20 বছরেতে 3 টাকা থেকে 8,000 টাকা জার্নি মানে হচ্ছে বহু গুণা জার্নি। প্রায় আপনাকে কোটিপতি বলবো কি, তারও বেশি কিছু করে দিয়েছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। ঠিক আছে। তো এরকম আসে অনেক স্টকই হয়, কেননা তাদের মধ্যে কোয়ালিটি থাকে। তো সেক্ষেত্রে আপনি মানে প্রত্যেক মুহূর্তে চেক করুন, যখন এক্সিট করবেন আপনি ভাববেন যে কেন আমি এক্সিট করব, খুব কি খারাপ খবর আছে? খারাপ খবর যদি না থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এক্সিট করার দরকার নেই, কেননা মার্কেট তো কারেকশন হয়। কখনো আপে চলে, ডাউনে চলে, ডাউনে যদি চলে সেটা হচ্ছে মার্কেটের কারেকশনের জন্য, সেটা হচ্ছে মার্কেটের পক্ষে বা স্টকের পক্ষে অনেকটাই হেলদি। তো সেই হেলদি কারেকশনে আপনি অংশগ্রহণ করুন, আবার মার্কেট উঠে যাবে, মানে আপস অ্যান্ড ডাউন তো থাকবে মার্কেটে। তো যদি কোনো পার্টিকুলার কারণে যদি মার্কেট পড়ে, নিজের দোষে যদি স্টকটা পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মার্কেটের কারেকশনের জন্য যদি পড়ে, তাহলে আমি বলবো হোল্ড করুন। এটা মার্কেটের খারাপ সময় চলছে, আবার সময় ঠিক হলে আবার ঠিক হয়ে যাবে। তো আপনাকে অনেক ভেবে চিন্তে এক্সিট করতে হবে। তবে ফান্ডামেন্টালের সাথে সাথে আপনাকে টেকনিক্যালটাও দেখতে হবে, টেকনিক্যালটাও কি বলছে। ঠিক আছে। কেননা যে স্টকের চলন ভালো, ধাপে ধাপে সুন্দরভাবে চলে, সেই স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালোই হয়, মানে সেই পুরনো চলনটাই ধরে রাখার চেষ্টা করে। ঠিক আছে। তো সেই জন্য আচ্ছা, বলছি, আচ্ছা। ভেবেচিন্তে কাজ করুন। হুম। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে। সৌরভ থানাদার, আপনি বলছেন যে স্যার টাপারিয়া টুলসটা বাই করতে চেয়েছিলাম কিন্তু হচ্ছিল না। তো টাপারিয়া টুলস আমাদের কিন্তু স্ক্যানারে ধরা পড়েছে, পেনি মাল্টিব্যাগার স্টক, প্রথম স্টকটাই হচ্ছে টাপারিয়া টুলস। দেখুন এই স্টকটাতে, এই স্টকটা আমিও দেখছি বেশ ভালো পরিমাণে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে। আমরা কিন্তু এই স্টকটাকে আমরা সার্চ বক্সে নিয়ে আসছি, টাপারিয়া টুলস সার্চিং বক্সে নিয়ে আসছি এই স্টকটা। ও বাবা, স্টকটা কিন্তু লোয়ার সার্কিট আপার সার্কিটে চলছে। ঠিক আছে। মানে এই স্টকটা 2 টাকা থেকে, সরি 2 টাকা থেকে এর যা যাত্রা শুরু করেছে, এ তো কোথাও থামছে না। 2 টাকা দাম ছিল, 2 টাকা দাম ছিল কবে? এই হচ্ছে জুলাই মাসের 2023 সালে। তো 2 টাকা থেকে 14 টাকা, প্রায় হচ্ছে 7 গুণা রিটার্ন দিয়ে দিয়েছে। প্রায় 1 বছরও হয়নি, 1 বছরে 7 গুণা রিটার্ন। ঠিক আছে। তো এটা হচ্ছে আপার সার্কিটে চলছে, মানে এর হচ্ছে আপনার হচ্ছে স্টক খুবই কম, মানে ছোট কোম্পানি তো। তো যিনি কিনে রেখেছেন ইনি হচ্ছেন ম্যাক্সিমাম, যেটা লিকুইডিটি ছিল, যেটা মার্কেটে আউটস্ট্যান্ডিং শেয়ার ছিল, সেটা ম্যাক্সিমাম, মানে যারা কিনে রেখেছে তারা কেউ সেল করছে না, এটা সকলে হোল্ড করার চেষ্টা করছে, কেউ সেল করছে না, সকলে বাইং করে হোল্ড করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু আস্তে আস্তে আপসাইডেই যাচ্ছে, এবং আপনি এন্ট্রি করবেন কিভাবে, কেননা এ তো সার্কিটেই বসে আছে। তো যতক্ষণ না সেলার আসে আপনি কিন্তু নতুনভাবে ফ্রেশভাবে বাইং করতে পারবেন না। আপনি ওয়াচ লিস্টে রাখুন, অ্যানালিসিস করুন। এন্ট্রি এখন করবেন, এন্ট্রি করা অনেকটা বেড়ে গেছে, এটা এরকম হয়, হয় ছক্কা নাই ফক্কা এরকম হয়। তো যদি হট করে এন্ট্রি করলেন আবার নিচের দিকে চলে আসে, পেনি স্টকগুলোর কিন্তু এটাই সমস্যা।
তো আপনারা যে স্টকেতে বেশি আপার সার্কিট লোয়ার সার্কিটে চলে সেই স্টকগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলাই ভালো, ভবিষ্যতে যাতে আপনার টাকা ফেঁসে না দেয়। এমন হয়ে যেতে পারে যে আপনার এন্ট্রি তো করলেন কিন্তু এক্সিট করতে পারবেন না তখন, এমন যদি লোয়ার সার্কিট লেগে যায়। তো সেক্ষেত্রে একটু সাবধানে চলবেন, ঠিক আছে? ওকে। আমরা একটু যাই হোক, আর কোনো তেমন প্রশ্ন নেই, আমি একটু নিফটির অ্যানালিসিস একটু করে দিচ্ছি। নিফটি কি বলছে দেখুন। মার্কেট 22,800 লেভেলটা কিন্তু টাচ করেছিল, টাচ করে হোল্ড করে রাখার চেষ্টা করছিল, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি থাকতে পারছে না। আমরা নিচের লেভেলেতে দেখতে পাচ্ছি আসার চেষ্টা করছে। তো মোটামুটি কোথায় যেতে পারে নিফটি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। নিফটি হচ্ছে এর সাপোর্ট জোন হচ্ছে 22,500, যেই লেভেলটা আমরা দেখেছি যে এখানেতে বেশি ওপেন ইন্টারেস্টেডে মানে ডেটা আছে 22,500। কিন্তু যে সিস্টেম দেখতে পাচ্ছি 22,500তে হয়তো মার্কেট নাও থামতে পারে, সেক্ষেত্রে এটা কোথায় আসতে পারে, 22,300 অবধি হয়তো আসতে পারে। 300 আমি কেন বলছি, কেননা 300 অবধি আসলে মার্কেট তার নিজস্ব হাই থেকে প্রায় 15% কারেকশন করে নেবে, ঠিক আছে? তো যখন কোনো একটা স্টক বা কোনো একটা স্ক্রিপ্ট বা আন্ডারলাইং সিকিউরিটিজ যখন উপর থেকে নিচের দিকে পড়ে, হাই লেভেল থেকে নিচের দিকে পড়ে, একটা পার্সেন্টেজ অবধি পড়ে আবার কিন্তু উপরের দিকে উঠে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, উপর দিকে তো পড়ছে, পড়ার পর হয়তো 15% যদি কারেকশন নেয়, তো এখান থেকে 22,300 থেকে হয়তো রিভার্সাল নিতে পারে। তবে আমরা দেখব, প্রতি মুহূর্তে আমরা কিন্তু দেখছি, কেননা মার্কেটকে টাইমিং করা কিন্তু খুব ইজি না। যতবার ডিরেকশন ভাবা হচ্ছে এই জায়গা থেকে হয়তো সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে যাবে, কিন্তু মার্কেট কিন্তু এতটাই প্রেসারে আছে, এতটাই খারাপ অবস্থা যে সেই লেভেলগুলো হোল্ড করছে না, লাগাতার পড়ে যাচ্ছে, এবং যারা ইনভেস্টর তাদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। তো আমরা মোটামুটি 500তে সাপোর্ট ভাববো, এবং গ্লোবাল মার্কেট একটু দেখে নিচ্ছি গ্লোবাল মার্কেট কি বলছে সেই মতো আমরা একটু অ্যানালিসিস করব। গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি যে, হ্যাঁ, আজকে ডাও জোন্স কিন্তু 153 পয়েন্ট প্লাসে আছে, ঠিক আছে? তো হয়তো কালকে ভালো মার্কেট আপে যাবে। ওকে, আপে গিয়ে অনেকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো 800 আবার আমরা দেখতে পেয়ে যেতে পারি। যদি আমেরিকার মার্কেট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেটও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তিমির বাবু বলছেন, কিছু বলতে চাইছেন, হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, তিমির বাবু বলুন। তিমির বাবু ওকে বলুন, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ। দাদা শুনতে পাচ্ছেন? আমি তিমির বাবু না, তাহির তাহির ওকে, বলছি। সরি সরি, তাহির বাবু, তাহির মির, ওকে। স্যার বলুন। বলছিলাম যে আমরা যে টেলিগ্রামে টেলিগ্রামে যে আমরা জয়েন আছি, হুম হুম। ওখানে ওখানে তো মানে কল বা বা পুট বাই করার তো সিগন্যালটা দিলে ভালো হয়, মানে ওপেন মার্কেটে। ওপেন মার্কেটে দিলে ভালো হয় না? দেখুন সবই দেব বলে কিন্তু দেননি। হুম। ঠিক আছে, ওটা আপনার কথাটা নোটেড, আমরা দেখছি, কেননা আমরা দিলে দিতে পারি, বা আগে আমরা দিতাম, আমরা 2 বছর 3 বছর 5 বছর আগে যদি চ্যানেলটা দেখেন তখন আমরা দিতাম। তো জানি আহ, না, তো নতুন ভর্তি হ্যাঁ, হয়েছে আপনাদের আচ্ছা, এতে তো জয়েন করেছি। ঠিক আছে, আপনি মেসেজ করবেন আমাকে এটা হোয়াটসঅ্যাপেতে, আমি ব্যবস্থা করে দেবো আপনার, ঠিক আছে? ব্যবস্থা আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি সকলের জন্যই করতে চাইছি, একটু জাস্ট ওয়েট করে যান আমাদের পেছনে। টেলিগ্রামে দিলে আমাদের হ্যাঁ, মতো বিগিনার ছেলেদের একটু যদি প্রফিট হতো ঠিক তো ঠিক দেখতে ঠিক ভালো লাগতো, বা একটু হতো। ঠিক ঠিক ঠিক, আমরা নোটেড, আমরা কিন্তু ব্যবস্থা খরচাও করছি। আছে তো, সেই কারণে। ঠিক আছে তাহির বাবু, ঠিক আছে, আপনার একটা রইলো। পিএম বাবু কিছু বলতে চাইছেন, বলুন। পিএম, প্রাইম মিনিস্টার। হ্যালো। পিএম বাবু যদি কিছু বলতে চান, হ্যান্ড রেজ করেছেন, আপনি বলুন, কিছু যদি বলার থাকে। ওকে, যাই হোক, উনি কিছু বলছেন না, ওনাকে আমরা আনমিউট করেছিলাম। ওকে স্যার, সৌরভ থানাদার আপনি বলছেন স্যার ভিবিএল স্টকটা একটু দেখবেন। ভিবিএল স্টকটা আমরা একটু দেখে নিচ্ছি, ভিবিএল কি বলছে স্ক্রিনারে ফেলে। ভিবিএল, ভিবিএল স্টকটা একটু আমরা দেখে নিচ্ছি। বরুণ বেভারেজ, বেভারেজ স্টকটা দেখতে পাচ্ছি, বাবা আপার আপার সার্কিট লেগে গেছে আজকে স্টকটা। দেখুন, আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা বলতে চাইছি, যে স্টকের পি দেখবো, স্টকের পি কিন্তু এই বরুণ বরুণ বেভারেজের স্টকের পি কিন্তু অনেকটাই বেশি, প্রায় 65 পি। এটা হচ্ছে মারাত্মক হাই ভ্যালুয়েশনে চলছে, ঠিক আছে? তো অনেকটা হাই ভ্যালুয়েশনে, এর সাথে আমরা ইন্ডাস্ট্রি পির স্টকগুলোকে দেখব।
আমরা কিন্তু এই বরুণ বেভারেজ যে কোম্পানিটা আছে, আহ, সেই সেক্টরে এটা কি করে, ফুড প্রসেসিং, ইন্ডিয়ান ফুড প্রসেসিং প্রসেসিং কোম্পানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাটসান অ্যাগ্রো আছে, যে হচ্ছে 74 পিতে ট্রেড করছে। তো এখানে যতগুলো স্টক আছে তার মধ্যে একটা স্টক কিন্তু খুব ভালো লেভেলে আছে, সেটা হচ্ছে এলটি ফুডস। মানে ভ্যালুয়েশনটা কম, ভ্যালুয়েশনটা কম মানেই হচ্ছে যে স্টকটা ভালো, এরকম কিছু নয়। আমার দিকে দেখতে হবে স্টকটাও যেমন না ভালো হয়, আর ভ্যালুয়েশনটাও যাতে কম হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আভান্তি ফিডস, এটাও আমরা দেখতে পাচ্ছি আভান্তি ফিডসের মধ্যেও এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানেতে এর ভ্যালুয়েশনটা কিন্তু অনেক কমে ট্রেড করছে। তো বরুণ বেভারেজ ঠিকঠাক হবে, স্টকটা ভালো। আমরা এ পি যদি নিচের দিকে আসে মানে কমে মোটামুটি আহ, যদি আমরা 30-এও পাই তবু ঠিক আছে, কিন্তু কোম্পানিটা খুব ভালো, ঠিক আছে। কোম্পানিটা খুব ভালো বলতে আমরা যদি এর প্রফিট দেখি, এর প্রফিট, ও বাবা, স্টেবিলিটি নেই। এই কোয়ার্টারে কিন্তু দেখেছি 196 টাকা কোটি কোটি টাকা প্রফিট করেছে, এর আগের আগের কোয়ার্টারে 629 টাকা প্রফিট, কিন্তু তার আগের কোয়ার্টারে প্রফিটটা অনেক বেশি, মানে ধীরে ধীরে প্রফিটটা কিন্তু কমছে, ঠিক আছে। খুব একটা কিন্তু ভালো লাগছে না। যে কোম্পানির প্রফিট কমবে সেই কোম্পানির বিজনেস চলবে কি করে, তাই না? তো খুব একটা ভালো লাগছে না, একে পি অনেক হাই ভ্যালুয়েশনে। আপনি ওয়েট করুন, যদি পোর্টফোলিওতে থাকে ধরে রাখুন, একটা সময় কিন্তু মোমেন্টাম দেবে এবং বাড়বে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু 11টা কিন্তু বাজতে চলেছে। যাই হোক, যাদের কিন্তু সমস্যা আছে, প্রশ্ন আছে, কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে একটু মেসেজ করে দিবেন। আমার নাম্বারটা তো আপনাদের সকলের কাছেই আছে, গ্রুপে একটু মেসেজ করে দিবেন, যা প্রশ্ন আছে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, কেননা 11টা বাজতে চলেছে। ওকে, তো আপনারা সকলে ডিনার করে নিন, আর প্রশ্নগুলো একটু মেসেজ জানাবেন, আমরা কিন্তু আমি পার্সোনালি কথা বলে দেবো আপনাদের সাথে, ঠিক আছে। এখন কিন্তু আর ক্লাসটা 1 ঘন্টা আহ, অনেকটাই হয়ে গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সকালে ভালো থাকবেন, আমরা কিন্তু এটা শেষ করছি সেশনটা। একটু পার্সোনালি মেসেজে কমেন্ট করে দেবেন। ওকে। ওকে, গুড নাইট, সকালে ভালো থাকবেন।